সবাইকে শুভেচ্ছা। আজকের রাতটা বাংলাদেশের ফুটবলের জন্য বিশেষ, কারণ আগামীকাল এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় দল। এরই মধ্যে সব টিকিট সোল্ড আউট, স্টেডিয়ামে উন্মাদনা, জায়ান্ট স্ক্রিনে সারা দেশে খেলা দেখার আয়োজন। এই সব কিছু নিয়ে আজকে আমরা ফুটবল নিয়ে একটা আলোচনা শুরু করতে যাচ্ছি। আমাদের সঙ্গে পরিচিত আছেন দুজন, তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত জাতীয় দলের সাবেক অধিনায়ক, সবাই চেনেন, জাহিদ হাসান এমিলি। জাতীয় দলের একসময় দুর্ধর্ষ স্ট্রাইকার ছিলেন এবং পরে আমাদের সঙ্গে যোগ দিবেন নায়ের ইকবাল, ক্রীড়া বিশ্লেষক এবং লেখক। আর আমাদের সঙ্গে আছেন আমাদের গেমপ্লিফায়ারের সিইও এবং চেয়ারম্যান মশিউর রহমান, সুদূর আমেরিকা থেকে। তিনি এই স্পোর্টস অঙ্গনে এবং প্যাশনেট একজন ব্যক্তিত্ব। এবং আমাদের সঙ্গে আছেন আমাদের সোহেল সহকর্মী, হাসান ইমাম সোহেল। তো সব মিলাই আজকের অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাচ্ছি। তো শুরুতেই আমি আসলে আহ আহ, এমিলি ভাইয়ের কে দিয়েই আসলে প্রশ্নটা শুরু করতে চাই আর কি। যে এমিলি ভাই, আপনি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছেন বহুবার। এই পরিস্থিতিতে খেলোয়াড়রা কতটা চাপ বা আত্মবিশ্বাসে থাকে, এইটা যদি একটু বলেন। যে বিশেষ করে মাঠের বাইরে ক্রিকেট টিকিট সোল্ড আউট হয়ে গেছে, প্রচুর দর্শক থাকবে গ্যালারিতে, মানে এবং হাইপ একটা চলছে বাংলাদেশের ফুটবলে, নতুন করে প্রজন্ম, মানে জোয়ার শুরু হয়েছে। তো আপনি একজন খেলোয়াড় হিসেবে যখন মাঠে নেমেছেন অনেকবার, আপনার এই পরিস্থিতিতে আসলে কি মনে হয় খেলোয়াড়রা কতটা চাপ বা আত্মবিশ্বাসে থাকে বা থাকবে? মিলন ভাই, ধন্যবাদ আপনাকে আমাকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। আহ, দেখেন, আপনি যেটা বলেছেন আপনার কোশ্চেনের ভিতরে কিন্তু অনেক রকম অ্যান্সার আছে। এই ম্যাচটা কিন্তু আসলেই কিন্তু অনেক হাইপ তৈরি হয়েছে এই ম্যাচটাকে কেন্দ্র করে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন, হামজা যখন আসলে বাংলাদেশ দল ইনক্লুড হয়েছে, হ্যাঁ, তারপর থেকেই কিন্তু আসলে আহ, বাংলাদেশের ফুটবলের চিত্রটা কিন্তু অফ দা ফিল্ড, অন দা ফিল্ড, আমার কাছে মনে হয় যে দুইটা জায়গায় কিন্তু হাইপ ক্রিয়েট হয়েছে। এবং সেটা মাঠের পারফরমেন্সও কিন্তু ইন্ডিয়ার সাথে আমরা দেখিয়েছি, এট দ্য সেম টাইম মাঠের বাইরেও কিন্তু ব্র্যান্ড ভ্যালু বলেন, স্পন্সরশিপ বলেন, সবকিছু সব জায়গায় কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু কোপ আপ করে ফেলেছি। সো ফুটবল নাম্বার ওয়ান স্পোর্টস ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো সেটা তো আমরা সবাই জানি, তো সেইটার ব্যতিক্রম কিন্তু আমাদের তো দেশেও না। একটা সময় আমাদের দেশে কিন্তু আপনি জেনে থাকেন যে আমাদের দেশে কিন্তু বিনোদনের সব থেকে বড় মাধ্যম ছিল ফুটবল। এবং সারা পৃথিবীতেই কিন্তু এই মুহূর্তে আমি বলবো যে ফুটবল একমাত্র স্পোর্টস যেটা আপনাকে এন্টারটেনমেন্ট করে খুব সহজেই, খুব সহজ সময় 90 মিনিটস আপনাকে খুব এক্সাইটিং ম্যাচ উপহার দেয়, সবকিছু মিলে একটা ইয়া থাকে। তো সেইটার প্রেক্ষাপটে আমি বলবো যে এই মুহূর্তে বাংলাদেশের ফুটবলটা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, আমি বলবো যে এই চিত্রটা আসলে লাস্ট 25 বছর ধরে কিন্তু আমরা সবসময় কিন্তু এইটাই চেয়েছি, যে বাংলাদেশের ফুটবল এক নম্বর স্পোর্টস হিসেবে বাংলাদেশে কিন্তু ও পরিচিতি পাবে এবং সবার মুখে মুখে কিন্তু ফুটবলটা থাকবে। তো আপনি যেটা বলেছেন যে এই ম্যাচটাকে ঘিরে আসলে প্লেয়ারদের ভিতরে কোনো প্রেশার থাকবে কিনা, ডেফিনেটলি প্লেয়াররা আসলে প্রেশার থাকবে, বাট আমার কাছে পার্সোনালি মনে হয় যে এই ধরনের প্রেশার ম্যাচে আসলে ম্যাচগুলি এনজয় করা যায় যদি প্লেয়াররা যদি সেটা রিয়ালাইজ করে। কারণ মাঠে যখন আপনি ফুটবল খেলবেন, আপনার দর্শক যখন আপনার ফুটবল ম্যাচটা এনজয় করতে আসবে, এন্টারটেইনিং ম্যাচ হবে, তখন কিন্তু অন দা ফিল্ড, অন দা পিচ আপনি কিন্তু সেটা এনজয় করতে পারবেন। তো প্লেয়াররা যেহেতু আমি মনে করি যে খুব ভালো একটা অবস্থানে রয়েছে, ভুটানের সাথে ফ্রেন্ডলি গেমে 2-0 গোলে জিতেছে। এট দ্য সেম টাইম এখানে আপনি জানেন যে কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার, কিছু স্ট্রং প্লেয়ার আমাদের দলের সাথে ইনক্লুড হয়েছে। সমিত সোম, হামজা চৌধুরী, ফাহামিদুল, জামাল রয়েছে, কাজিম শাহ রয়েছে, তারিক কাজী রয়েছে, 6 থেকে 7 জন কিন্তু আমাদের প্রবাসী প্লেয়াররা রয়েছে এই দলের সাথে। সুতরাং দলটা কিন্তু আমাদের বেশ স্ট্রং। সুতরাং আমি বলবো যে মিলন ভাই, আপনি যেটা বলেছেন যে প্রেশার কেন, আমি বলবো যে প্রেশারটাকে এক সাইডে রেখে আমরা যদি ম্যাচটা এনজয় করি, দেশের মানুষের জন্য যদি আমরা ফুটবলটা খেলি, আমার কাছে মনে হয় যে এর থেকে বড় পাওয়ার কিছু হবে না। এবং এজ এ প্লেয়ার হিসেবে আমি বলতে পারি যে এই ধরনের ম্যাচ কিন্তু আপনি সবসময় খেলার সুযোগ পাবেন না। হ্যাঁ, আপনি 7-8 মাস কিন্তু আপনি ঘরোয়া ফুটবল খেলেন, তো ইন্টারন্যাশনাল ম্যাচের যে হাইপ তৈরি হয়েছে, সেই হাইপটা কিন্তু ক্রিয়েট করে সেই প্লেয়াররাই। সুতরাং এইটা কিন্তু ক্যারি করতে হবে এই প্লেয়ারদেরই। হ্যাঁ, এই ম্যাচের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। আপনি যদি এই ম্যাচটা জিততে পারেন, আপনি চিন্তা করতে পারবেন না যে আপনি কোথায় চলে যাবেন। কারণ যে হাইপ তৈরি হয়েছে, এই ম্যাচটার রেজাল্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে ইন ফিউচার। বিকজ আপনি এই ম্যাচটা জিততে পারলে আপনি কিন্তু এশিয়া কাপ খেলার জন্য কিন্তু আপনার একটা ভালো একটা সুযোগ তৈরি হয়ে যাবে, আপনি কিন্তু গ্রুপে 4 পয়েন্টস নিয়ে কিন্তু টপে চলে যাবেন। সুতরাং আমি বলবো যে অনেক সুযোগ আছে, প্লেয়াররা ম্যাচটা এনজয় করুক, প্রেশারটাকে এক সাইডে রেখে। বিকজ প্রেশার আমি তখনও বলতাম যদি আমাদের 6-7 জন ইম্পর্টেন্ট প্লেয়ার এই দলটাতে ইনক্লুড না হতো, আমাদের যারা রয়েছে তাদেরকে দিয়ে যদি টিমটা করা হতো, তখন হয়তো একটা প্রেশার থাকতো, আমরা ম্যাচের আগে হেরে যেতাম, এরকম একটা মনোবল থাকতো। বাট এখন টিমের যে স্ট্রেংথ রয়েছে, সেখান থেকে আমি বলবো যে অবশ্যই আমরা জয়ের আশা নিয়ে মাঠে নামবো। এবং আই হোপ আমাদের যে ক্রাউড রয়েছে, আমাদের যে মানুষের আশা রয়েছে, সেটা পূরণ করতে পারবে প্লেয়াররা।
ধন্যবাদ এমিলি ভাই, চমৎকার চমৎকার বিশ্লেষণ করেছেন। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন নাহির ইকবাল। নাহির ইকবালকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই, প্রথম আলোতে আমার দীর্ঘদিনের সহকর্মী ছিলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইনি ক্রীড়া বিশ্লেষক, বিশেষ করে ফুটবলের অনেক পুরনো দিনের সমৃদ্ধ ঋদ্ধ একটা ভান্ডার আছে তার। সে আবাহনী মোহামেডান নিয়ে এক মুঠো 90 অনেকগুলো বই লিখেছেন। তো প্রথমে নাহির ইকবালকে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের মশিউর ভাই হচ্ছে গেমপ্লিফায়ার এর সিইও। মশিউর ভাই হচ্ছে সিয়াটলে থাকেন, উনি ওরাকলে চাকরি করেন, কিন্তু তার বাইরে একজন স্পোর্টস প্যাশনেট একজন ব্যক্তিত্ব, তারই আয়োজন এটা। আর তার আয়োজনেরই একটা পার্ট আপনি আজকে, আপনাকেও অতিথি হিসেবে নিয়ে আসা হয়েছে। তো নাহির ইকবাল, ধন্যবাদ। মশিউর ভাইয়ের সঙ্গেও আপনার কথা হবে অনুষ্ঠানের মাঝখানেই হয়তোবা। আপনার কাছে প্রশ্ন, আজকে ইন্টারকন্টিনেন্টালে দুই দলেরই পোস্ট প্রি ম্যাচ যে প্রেস কনফারেন্সটা হয়েছে, ওখানে আপনিও ছিলেন, আমিও ছিলাম। তো আপনার কাছে স্পেসিফিক একটা প্রশ্ন হচ্ছে, সিঙ্গাপুর দলটিকে আপনি কেমন বিশ্লেষণ করবেন? তাদের শক্তি ও দুর্বলতা কোন জায়গায়, একটু যদি নাহির ইকবাল বলেন। ধন্যবাদ মিলন ভাই, আহ, আমাকে এই আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। মশিউর ভাই পার্টিকুলার ধন্যবাদ। এমিলি ভাইও আছে, এমিলি ভাই বিশ্লেষণ শুনলাম, দুর্দান্ত লাগলো। সবসময় দারুণ বিশ্লেষণ করেন এমিলি ভাই। আহ, যাই হোক, সাংবাদিক হিসেবে আমি আজকে হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রেস কনফারেন্সে ছিলাম। আহ আমি প্রথমে যে জিনিসটা বলবো, সিঙ্গাপুরের কোচ কিন্তু একবারের জন্য পুরো তার যে সময়টুকু বরাদ্দ ছিল প্রেস কনফারেন্সে, একটা বারের জন্য কিন্তু জোর গলায় বলেননি যে আমরা ম্যাচটা 3 পয়েন্টের জন্য আমরা জিতবো, বা আমরা স্ট্রং টিম, বা আমরা জেতার জন্য এসেছি, যেটা ও বাংলাদেশের সঙ্গে খেলতে আসলে বিদেশি দলগুলো বলে থাকে। একটু পিঠ চাপড়ানো কথাও বলে যে হ্যাঁ বাংলাদেশ খুব শক্তিশালী, বাংলাদেশ খুব ভালো দল, নিজের মাটিতে বাংলাদেশ খুব ভালো, কিন্তু আমরা জিততে এসেছি। এই জাতীয় কথা সিঙ্গাপুরের কোচের কাছে আমি মানে আমি আজকে পাই নাই আর। আহ তিনি বলেছেন যে ম্যাচটা খুব ভালো হবে, বাংলাদেশ অবশ্যই ভালো দল। বারবার তিনি বাংলাদেশের ডায়াসপোরা প্লেয়ার যারা আছেন, বাইরে থেকে যারা এসেছেন, হামজা চৌধুরী, সমিত সোমদের কথা বলেছেন। আহ তার একটা কনসার্নের জায়গা আছে, যেটা তিনি আজকে হয়তো বলেননি কিন্তু কিছু উজ্জ্বল রেখেছেন। আমি একটা অন্য একটি সংবাদে পড়েছি কিছুদিন আগে। আপনি জানেন যে যেদিন বাংলাদেশ ভুটানের সঙ্গে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছিল ঢাকা স্টেডিয়ামে, সেদিন কিন্তু মালদ্বীপ এর বিপক্ষে সিঙ্গাপুর একটা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে, সিঙ্গাপুরের মাটিতে খুব সম্ভবত। তো সেই ম্যাচে ম্যাচের প্রথমার্ধের 32 মিনিটের মধ্যে সিঙ্গাপুর 3-0 তিন গোলে গোল এগিয়ে দিয়ে। গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, 3-0 গোলে এগিয়ে গেছিল এবং খুব ক্লিনিক্যাল ছিল তাদের স্ট্রাইকাররা, তাদের ফরওয়ার্ডরা। বিশেষ করে 3টি গোলের 2টি গোল এসেছিল সেট পিস থেকে। যাই হোক, সেই ম্যাচে কিন্তু দ্বিতীয়ার্ধে সিঙ্গাপুর কিন্তু খুব প্রেসারে পড়ে গিয়েছিল। মালদ্বীপ কিন্তু খুব ভালো খেলেছে এবং একটা পর্যায়ে কিন্তু মনে হচ্ছিল যে মালদ্বীপ 3-3 করে ফেলবে। এটা সিঙ্গাপুরের কোচ কিন্তু কোনো একটা সংবাদ মাধ্যমকে বলেছেন, যেটা আহ, প্রকাশিত হয়েছে এবং আমি পড়েছি যে ম্যাচটা খুব মানে আহ, মালদ্বীপ প্রেসারাইজ করেছিল সিঙ্গাপুরের উপর, এবং সিঙ্গাপুরের ওই প্রেসারে ভেঙে পড়ার একটা প্রবণ মানে একটা আশঙ্কা দেখা দিয়েছিল। যদিও মালদ্বীপ একটির বেশি গোল পরিশোধ করতে পারেনি, ম্যাচটা শেষ পর্যন্ত 3-1 গোলে সিঙ্গাপুর আহ জিতেছে। তো সেদিনই কিন্তু সিঙ্গাপুরের কোচ বলেছিলেন যে এই ম্যাচ যদি ঢাকায় বাংলাদেশের বিপক্ষে তারা খেলে, তাহলে 3 পয়েন্ট নিয়ে ফেরত আসার কোনো সুযোগ নেই, এরকম একটা কথা। আমি ঠিক এক্স্যাক্টলি কোট আনকোট বলছি না, এরকম একটা কথা বলেছেন। তো আজকে সেইটার সেই ধরনের কথা কিছু বলেননি মিলন ভাই, আপনিও ছিলেন ওখানে। তিনি কিন্তু একটা বারের জন্য বলেননি যে আমরা ম্যাচটা জিত বা আমরা জিততে এসেছি বা আমরা খুব কনফিডেন্ট মনে হয় নাই তাকে। আহ এই তো। তো থ্যাংক ইউ। বরং বাংলাদেশের কোচ, মহসিন ভাই, আমি মিলন একটা ভাই আমি কোশ্চেন শেষ করবো, করি মিলন বাংলা ভাই। বরং। হ্যাঁ, প্রশ্ন আপনার কাছে আমি হুম, আসতে চাচ্ছিলাম, আপনি প্রশ্ন করবেন, করেন, কোনো সমস্যা নেই। আমি একটা নাহিদ ভাইয়ের কাছে আমি একটা কোশ্চেন করতে হ্যাঁ, চাচ্ছি। বলেন বলেন বলেন। সেটা হচ্ছে, জি, ইকবাল ভাই তো দীর্ঘদিনের অনেক পুরনো সাংবাদিক, উনি বাংলাদেশের ফুটবলকে অনেক আগে থেকে ফলো করেন। আহ আবাহনী জি, বাংলাদেশেও মাদেনা ওনার চোখে দেখা। তা আমি ওনাকে জানতে চাচ্ছি হ্যাঁ, যে এই নাহিদ ভাই, এবার যে বাংলাদেশের ফুটবল নিয়ে যে হাইপটা তৈরি হয়েছে,
বিশেষ করে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে হুম। হিউজ ক্রাউড, মানে টিকিট সোল্ড আউট, মানে অনেক বড় ধরনের হাইপ ক্রিকেটে। মানে এই ধরনের হাইপটা মাশরাফি সাকিবদের আমলে আমরা দেখছি। তো আপনি মানে আমাদেরকে একটু জানাবেন কতদিন পরে বাংলাদেশে এরকম একটা ফুটবলে এই একটা সুন্দর উন্মাদনা তৈরি হয়েছে, এই মানে আর এটা আসলে কতদিন আমি আহ, কন্টিনিউ কতদিন করতে ধন্যবাদ পারবে আসলে? ধন্যবাদ ভাইয়া। আহ, আহ, একটা ভালো প্রশ্ন করেছেন। আমি আসলে একটু প্রথমে ক্ল্যারিফাই করে নিই যে আমি আসলে আবাহনী মোহামেডানের যে উন্মাদনা, সেটাকে সাংবাদিক হিসেবে আমি আমার দেখার সুযোগ আমার হয়। আমি অ্যাজ এ ইয়াং বয়, স্কুল বয়, আমি যখন ছোট ছিলাম তখন আবাহনী মোহামেডানের সেই উন্মাদনা, আমি ছোটবেলা থেকে ফুটবল পাগল ছিলাম, স্পোর্টস লাভার ছিলাম, খেলা দেখতাম। আহ, বড় ভাই কাজিনদের সঙ্গে মাঠে যেতাম, এরকম আর কি। যাই হোক, তো হ্যাঁ, হাইপ একটা চলছে। আবাহনী মোহামেডানের হাইপ, ওই জিনিসটা আসলে একটা কন্টিনিউয়াস ব্যাপার ছিল, এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছিল। এটা একটা ম্যাচ, অবশ্যই হ্যাঁ, এটা নিয়ে একটা আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে প্রবাসী ফুটবলার যারা আছেন, তারা এসেছেন। হামজা চৌধুরীর মতো ফুটবলার, যিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার, বিশ্বের প্রথম পাঁচটা, শীর্ষ পাঁচটা লিগের একটা, এটাতে খেলেছেন উনি। এখন যদিও উনি প্রিমিয়ার লিগে খেলছেন, এবার চ্যাম্পিয়নশিপ লিগে খেলেছেন। আহ তো হামজা চৌধুরীর হাইটটা আসলে বাংলাদেশের স্পোর্টস এর যে হাইট, সেটার চেয়ে অনেক বেশি। দো হি ইজ ফ্রম এ বাংলাদেশি অরিজিন ফ্যামিলি, কিন্তু তার জন্ম, বড় হওয়া, বেড়ে ওঠা ওই লেস্টারে, ইংল্যান্ডে। উনি ওই লেভেলে খেলেছেন। সমিত সোম এবার খেলবেন। সমিত সোম এসেছেন এবার। সমিত সোম কানাডা প্রিমিয়ার লিগের প্লেয়ার। উনি ক্যাভালরি এফসির হয়ে খেলেন, কানাডা জাতীয় দলের হয়ে দুটো ম্যাচ খেলেছেন, বয়স ভিত্তিক দলের হয়ে একাধিক ম্যাচ। ইভেন আপনার ফাহমিদুলও ইটালিয়ান সিরি ডি একটা ক্লাবের হয়ে, যেটা আমাদের ফুটবলের স্ট্যান্ডার্ডের চেয়ে অনেক বেশি, এবং উনি ভুটানের ম্যাচেই দেখিয়ে দিচ্ছেন কি ধরনের প্লেয়ার। সব মিলিয়ে একটা চমৎকার হাইপ তৈরি হচ্ছে, সবার মধ্যে একটা আগ্রহ তৈরি হচ্ছে। এটা অনেকদিন পর আমি দেখছি। আমি তো, আমার মনে পড়ে না লাস্ট, আমি ইনফ্যাক্ট 2003 সালের সাব চ্যাম্পিয়নশিপ এর পরে, যেটা বাংলাদেশের সর্বশেষ আন্তর্জাতিক সাফল্য 2003 সালে, সেটাও প্রায় 22 বছর হয়ে গেল। এই 22 বছরে আমি বাংলাদেশ জাতীয় দলের কোনো ম্যাচকে নিয়ে আমার মানে আমার মনে পড়ে না এরকম হাইপ আমি দেখেছি। হ্যাঁ, ক্রিকেট নিয়ে দেখেছি, গত 22 বছর এই দেশ ক্রিকেট নিয়েই ব্যস্ত ছিল। ফুটবলের কোনো ম্যাচ নিয়ে এই ধরনের হাইপ, টিকিট পাওয়া যাচ্ছে না, দর্শক সবাই টিকিটের জন্য ব্যস্ত, সবাই খেলা দেখতে চায়, হামজাদের সঙ্গে দেখা করতে চায়, হোটেলে যাচ্ছে। এমনকি সাধারণ মানুষ, তারা হামজার জন্য, আমি কিছুদিন, আমি 2 দিন আগে দেখলাম যে হামজার জন্য খাবার রান্না করে নিয়ে গেছেন একজন একজন ভদ্রমহিলা। মানে এই ধরনের উন্মাদনা, এটা এই উন্মাদনা তো ধরেন আমরা কল্পনাই করতে পেরেছি এতদিন আসলে ফুটবল নিয়ে। তো এটা খুব ভালো লাগছে যে বাংলাদেশের ফুটবল নিয়ে মানুষের সবার মধ্যে আগ্রহ জেগেছে। এই আগ্রহটা এমিলি ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে এই আগ্রহটাকে ব্যবহার করতে হবে। যদি বাংলাদেশ কালকে ম্যাচটা জিতে যায়, বা অ্যাটলিস্ট ভালো পারফর্ম করে বাংলাদেশ ম্যাচটা, অন্তত পয়েন্ট ভাগাভাগি করতে পারে। জিতে গেলে তো কোনো কথা নেই, জিতে গেলে বাংলাদেশের ফুটবলের জন্য এটা গেম চেঞ্জার হবে। এটা আমাদের আগামী দিনের আমাদের ফুটবল মানে অন্য লেভেলে চলে যাওয়ার একটা পথ চলা শুরু হবে। ইভেন বাংলাদেশ যদি ভালো খেলে, স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে, টিভির সামনে আরো লাখ লাখ দর্শক খেলা দেখবে, প্রায় কোটির কাছাকাছি লোক খেলা দেখবেনই কাল। তো সবকিছু মিলাই যদি তারা বাংলাদেশ ভালো করতে পারে, এটা ডেফিনেটলি ইট উড চেঞ্জ দ্য টোটাল সিনারিও বাংলাদেশ ফুটবল। আমি আমি মশিউর ভাইয়ের এবং কাছে সত্যি এই ভালো লাগছে, অনেক বছর পর এই আহ, বাংলাদেশের ফুটবলের এই হাইপটা আমার খুব ভালো লাগছে। এই হাইপ ধরেই আমি মশিউর ভাইয়ের কাছে একটা প্রশ্ন জানতে চাচ্ছি যে মশিউর ভাই, আপনি তো আসলে অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ দেখেছেন, ইভেন মেসিদের ম্যাচ দেখেছেন, এবং অনেকগুলো বড় বড় ইন্টারন্যাশনাল ম্যাচ দেখার আপনার সৌভাগ্য হয়েছে মাঠে বসে, যেগুলো আমরা হয়তো এশিয়ান লেভেলে বা দক্ষিণ এশিয়ান লেভেলে দেখেছি, কিন্তু আপনি ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ারদের সামনে দেখে আপনি ম্যাচগুলো দেখেছেন অ্যাজ এ দর্শক হিসেবে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে ফুটবলের উন্মাদনাটা ছুঁয়ে গেছে, এটা প্রবাসী আপনি কেমন টের পাচ্ছেন আপনার কমিউনিটিতে, ইউএসএ কমিউনিটিতে, বাঙালি কমিউনিটিতে, বা বাংলাদেশের ফুটবলটা যে জেগেছে নতুন করে, আপনাদের ওই জায়গার আবহটা যদি একটু জানাতেন আমাদের দর্শকদের।
জি, ধন্যবাদ মিলন ভাই। বিদেশের যে প্রবাসী কমিউনিটি গুলো আছে এখানে এই ম্যাচ নিয়ে আগ্রহের কোনো কমতি নেই। বাংলাদেশের যেই মানে ভাইব দেখা যাচ্ছে, তাপমাত্রা বেড়েছে ফুটবল নিয়ে, সবাই ফুটবল জ্বরে ভুগছে, এখানেও তাই। বিশেষ করে মানে আমি অনেকগুলো প্রশ্ন পেয়েছি আহ, এই ম্যাচের ফলাফল হলে বাংলাদেশের সামনে এশিয়ান কাপে, কারণ সবাই ফুল মানে পয়েন্ট টেবল এগুলো ট্র্যাক রাখেননি যেহেতু অনেক আগে থেকে, বাট এখন তারা ক্যাচ আপ করার চেষ্টা করছেন। আর তারা মানে চায় যে দেশের জন্য, দেশের মানুষ যখন মানে একসাথে হয়ে একটা মানে সংহতি প্রকাশ করে, রাইট, একটা জিনিসের দিকে ফোকাস করে, তখন বাংলাদেশের যেই শক্তি এবং বাংলাদেশের যেই ঐক্য সেই জিনিসটা ফুটে ওঠে। ভালোবাসা ফুটে ওঠে একটা জিনিসের প্রতি, যেটা দেশের ভাবমূর্তি উন্নত করে, এর সম্মান বৃদ্ধি করে। এগুলো সবসময় প্রবাসীরা এগুলোর জন্য তাকিয়ে থাকে। সো এখন এটা একটা বিশাল ইম্প্যাক্টফুল ইভেন্ট হবে, এবং এই জন্য সবাই অপেক্ষা করছে। এবং মানে সবাই চেষ্টা করবে মানে যে যেভাবে পারেন আর কি খেলা দেখার। ধন্যবাদ মশুর ভাই। আমি আবারও এমিলি ভাইয়ের কাছে ফিরতে চাচ্ছি। আমি একটু টেকটিক্যাল এবং টেকনিক্যাল কিছু প্রশ্ন এমিলি ভাইয়ের কাছ থেকে জানতে চাই আমাদের দর্শকদের জন্য। আসলে আপনি অনেকদিন ধরে আউট অ্যান্ড আউট স্ট্রাইকার নাম্বার 9 পজিশনে খেলেছেন, আপনার কাছ থেকে বক্সে কিন্তু প্রচুর গোল এসেছে বাংলাদেশে। তো আমার প্রশ্নটা হচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে আগামীকাল বাংলাদেশ কিভাবে আক্রমণ সাজালে সেটা কার্যকর হতে পারে বলে মনে করেন, বা দলে কোনো ওই ধরনের স্ট্রাইকার আছে যিনি ম্যাচে ভাগ্য গড়ে দিতে পারেন? যেটা আপনাদের সময় দেখা গেছে যে সহজেই আপনারা অন্তত গোল পেয়েছেন, বাট এখন কিন্তু স্ট্রাইকারদের গোলের জন্য খুঁজতে হয়। আপনার কোন স্ট্রাইকার কখন গোল করবেন সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। হ্যাঁ, দেখেন হামজা মিডফিল্ডে সেদিন গোল পেয়েছেন, সোহেল মিডফিল্ড থেকে একটা গোল পেয়েছেন, বাট আমাদের রাকিব বা ফাহিম বা মুরসালিন কিন্তু নয়। না, আপনার কাছে কি মনে হচ্ছে কালকের আক্রমণটা কিভাবে সাজাতে পারেন কোচ? মিলন ভাই, আমি একটু সময় নিয়ে বলি। জি দেখেন বলেন। ব্যাপারটা হচ্ছে, দেখেন আপনি, আমি যদি এভাবে বলি, আপনি যদি একটু প্রথমে সিঙ্গাপুরের ব্যাপারে বলি, যে সিঙ্গাপুর আসলে যে সিস্টেম অফ প্লেতে খেলে, সিঙ্গাপুর দে উইল স্টার্ট সামটাইমস 4-3-3, 4-2-3-1। হ্যাঁ, লাস্ট ম্যাচ তারা মালদ্বীপের সাথে যেভাবে খেলেছে, হ্যাঁ, এখন কিন্তু আপনাকে গেম প্ল্যান কিন্তু সাজাতে হবে অপোনেন্ট টিমের উপর, স্ট্রেংথের উপর ভিত্তি করে, যে অপোনেন্ট আসলে কিভাবে খেলবে ওইটার উপর বেচ করে কিন্তু আপনি আপনার টিমটাকে রেডি করবেন। সুতরাং আপনি যদি ভুল না করে থাকি, সিঙ্গাপুরের কিন্তু রিসেন্টলি পারফরমেন্স কিন্তু কিন্তু আসলে তেমন একটা ভালো না। তারা মার্চ মাসে কিন্তু আপনি জানেন নেপালের সাথে হেরেছে, লাস্ট এশিয়ান কাপ বাছাই পর্বে তারা হংকং এর সাথে ড্র করেছে, লাস্ট ম্যাচ তারা মালদ্বীপের সাথে 3-1 গোলে জিতেছে, এবং ফার্স্ট হাফে তারা 3টা গোল দিয়েছে। এবং তনয় ভাই যেটা বলেছিল, যে ট্রু, ম্যাচটা কিন্তু 3-3 গোলে ড্র হতে পারতো, কারণ তারা যখন একটা গোল মালদ্বীপ যখন দিয়েছে, তারপরে আরো বেশ কিছু এত সুযোগ পেয়েছে যে ওখানে কিন্তু গোল হতে পারতো। তো আপনি যেটা বলছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট, আপনাকে ম্যাচ জিততে গেলে কিন্তু আপনাকে কিন্তু গোল করতে হবে, এবং প্রত্যেকদিন আপনি যেটা বলেছেন যে হামজা কিন্তু প্রত্যেকদিন গোল করবে না, সোহেল রানা প্রত্যেকদিন গোল করবে না, গোল কিন্তু আপনাকে স্ট্রাইকারকে দিয়েই করাতে হবে, স্ট্রাইকাররা করবে। বিকজ যখন সুযোগগুলি তৈরি হয় তখন কিন্তু সুযোগগুলি স্ট্রাইকারদের কাছেই আসে, আইদার নাম্বার 9 অথবা উইং স্ট্রাইকার যারা খেলে তাদের কাছে। লাস্ট ম্যাচ যারা বাংলাদেশ যেটা ম্যাচ খেলেছে, আপনি যদি দেখেন, রাকিবকে স্ট্রাইকার হিসেবে দিয়ে ফাহমিদুল এবং কাজিমকে দুই পাশ থেকে দিয়ে জামালকে পিছনে স্টার্ট করিয়েছে। হ্যাঁ, তো সুযোগ কিন্তু এসেছিল, বাট গোলে কনভার্ট করতে পারেনি। আলটিমেটলি সেট পিস থেকে প্রথমে আপনি হামজা চৌধুরী গোল করেছে, সেকেন্ড হাফে কিন্তু সোহেল রানা লং রেঞ্জ শুট করে গোল করেছে। বাট এইটা প্রত্যেকদিন হবে না মিলন ভাই। হ্যাঁ, মিলন এই কারণে, কারণ আপনাকে পিওর নাম্বার 9 লাগবে, এবং আপনি যদি যদি একটু প্রেসিং ফুটবল খেলতে চান, তখনও কিন্তু আপনাকে সামনে একজন নাম্বার 9 স্ট্রাইকার লাগবে, যে কিনা প্রেসিংটা স্টার্ট করবে পিছন থেকে। যারা মিডফিল্ডাররা থাকবে, উইং স্ট্রাইকাররা থাকবে, তারা আসলে তাকে সাপোর্ট করবে। আর যদি নাম্বার 9 ছাড়া খেলেন, আপনি দেখবেন ইন্ডিয়ার ম্যাচটা যদি আপনি দেখেন, যেটা আমরা শিলংয়ে খেলেছি, আমরা শুরুতেই কিন্তু 3 থেকে 4টা ওপেন সুযোগ পেয়েছি, এবং সুযোগগুলি কারা পেয়েছি? শাহরি রেমন পেয়েছে, মজিবর জনি পেয়েছে, জন। আপনার হৃদয় হৃদয় পেয়েছে, তারা কিন্তু কেউ স্ট্রাইকার না, গোল কিন্তু করতে পারেনি, বিকজ দে আর নট প্রপার নাম্বার 9। মুরসালিন সুযোগ পেয়েছে। সুতরাং ব্যাপারটা হয়েছে যে গোল করার জন্য কিন্তু একটা হেবিটের দরকার, একটা অভ্যাসের দরকার। এখানে আলামিন এবং সুমন রেজা দুইজন পিওর স্ট্রাইকার আছে, এর বাইরে কিন্তু এই দলে কোনো স্ট্রাইকার নাই। তো আমার কাছে যেটা মনে হয় যে কাবরেরার আসলে ওই দুজন স্ট্রাইকারের প্রতি আসলে বিশ্বাসটা নাই, যার কারণেই কিন্তু সে কিন্তু স্ট্রাইকার ছাড়া কিন্তু দল সাজিয়েছে। এবং এটাকে আমি কাবরেরাকে তেমন কোনো দোষই দেবো না, কারণ হলো দেখেন আপনার টিমের স্ট্রেংথ রাখতে গিয়ে সে হয়তো চিন্তা করেছে যে সুমন রেজা এবং আলামিনকে দিয়ে হয়তো তার ওই কাজটা হবে না।
যার কারণে কিন্তু রাকিবকে দিয়ে হয়তো সে নাম্বার 9 খেলিয়েছে, অনেক সময় মোরসালিনকে সে ফলস নাম্বার 9 খেলিয়েছে স্ট্রাইকার হিসেবে, যার কারণে কিন্তু দেখবেন যে আমরা যে সুযোগগুলি পাচ্ছি সেগুলি কিন্তু আমরা অ্যাভেল করতে পারছি না। বাট এই ম্যাচটা একটু ডিফারেন্ট হবে। সিঙ্গাপুরের ম্যাচটা আগামীকাল যদি আমি আমি যদি ভুল না করে থাকি, কোচ হয়তো তার মেইন একটা বড় প্ল্যানের অংশ থাকবে মিডফিল্ড ডিফেন্ডিং। হ্যাঁ, মিডফিল্ড ডিফেন্ডিং এই কারণ সমিত সোম যেহেতু আসলে টিমের সাথে ইনক্লুড হয়ে গেছে, হামজা, সমিত এবং হৃদয়কে দিয়ে হয়তো আগামীকালকে ম্যাচটা কোচ স্টার্ট করবে যদি 4-2-3-1 খেলে। সমিতকে হয়তো জামালের জায়গায় দিবে, সোহেল রানার জায়গায় হয়তো সে হৃদয়কে স্টার্ট করবে। আই ডোন্ট নো, এটা পুরোটাই কোচের উপরে। বাট সেক্ষেত্রে আসলে গোল করবে কে, এইটা হলো বড় কনসার্নের ব্যাপার, এবং সামনে আসলে সে কাদেরকে ইউজ করবে। সেখানে হয়তো রাকিব হয়তো রাইট সাইড দিয়ে স্টার্ট করলে, লেফট সাইড থেকে ফাহমিদুল লাস্ট ম্যাচে বেশ ভালো ভালো ম্যাচুরিটি দেখিয়েছে, বেশ কিছু সুযোগ তৈরি করেছে, বেশ কিছু মুভমেন্ট করেছে, যেটা গোলের অপরচুনিটি তৈরি হয়েছে। এখন মেইন কথা হলো যে এই প্লেয়ারদেরকে যদি যদি স্টার্ট করে নাম্বার 9 পজিশনে সে কাকে দিবে। সো এইটা হলো মেইন কথা, সে মুরসালিনকে দিবে নাকি আলামিনকে দিবে নাকি সুমন রেজাকে দিবে, বা রাকিবকে দিয়েই বা নাম্বার 9 স্টার্ট করাবে কিনা। সো এটা কিন্তু আপনি কেউই জানি না। বাট আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে বলেন, আমি বলবো যে এই মুহূর্তে টিমের যে স্ট্রেংথ রয়েছে, আগামীকালকে ম্যাচে কিন্তু প্রথম আপনার কাছ থেকে কিন্তু অনেক সুযোগ আপনি পাবেন না, যেটা ভুটান ম্যাচে আপনি অনেক তাদেরকে চেপে ধরেছেন। হামজা মোর অ্যাটাকিং ফুটবল খেলেছে, অপোনেন্ট হাফিয়ে আমরা বেশি খেলেছি। বাট সিঙ্গাপুর ম্যাচে কিন্তু সিনারিটা একটু ডিফারেন্ট হবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা যে অপরচুনিটি গুলি পাবো, সেগুলি আসলে যেভাবে ক্রিয়েট হবে এবং চান্সগুলি কারা আসলে অ্যাভেল করবে। তো সেই ক্ষেত্রে কোচ আসলে নাম্বার 9 পজিশনে কাকে খেলাবে এটা কিন্তু আসলে আমাদের দেখার বিষয়। বাট যদি সে রাকিবকে দিয়ে স্টার্ট করায়, বা রাকিব দেখেন স্ট্রাইকার হিসেবে খেললেও কিন্তু তার একটা হেবিট রয়েছে রাইট সাইডে চলে যাওয়া বা লেফট হুম, ফ্লাঙ্কে চলে যাওয়া। ওই এক্স্যাক্টলি। পজিশনটাতে কিন্তু থাকে না। হ্যাঁ, ওই পজিশনটা দেখেন, আপনি যখন ফার্স্ট হাফে যদি আপনার ভুটান ম্যাচের কথা মনে আছে কিনা দেখবেন, লেফট ফ্লাঙ্ক থেকে যখন ফাহমিদুল 1 বাই 1 বিট করে ক্রস দিচ্ছিল, তখন কিন্তু বক্সের ভিতরে আসলে এনাফ কেউ ছিল না। প্লেয়ার ছিল না। হ্যাঁ, এনাফ হুম। প্লেয়ার ছিল না, যার কারণে কিন্তু সুযোগগুলি তৈরি হয়েছে, বাট গোলে কনভার্ট হয়নি। বাট এইটা খুব ইনশিওর করতে হবে কোচকে, যে কোচ আসলে আগামীকালকে আসলে কোন সিস্টেম অফ প্লেতে খেলবে এবং আসলে নাম্বার 9 পজিশনে কাকে ইউজ করবে। কারণ ম্যাচ জিতে গেলে আপনাকে গোল করতে হবে, এবং গোল করতে হলে আপনাকে স্ট্রাইকার হিসেবে যারা গোল করার হ্যাবিট রয়েছে তাদেরকেই ম্যাচে রাখতে হবে। তো সেখানে কোচ হয়তো কোচের মতো করে চিন্তা করে কালকে স্টার্টিং 11 দাঁড় করবে। বাট আমি আমি চাই আমি চাই একজন, যেহেতু আমাদের দলে দুইজন মাত্র স্ট্রাইকার আছে, আলামিন এবং সুমন রেজা। আলামিনকে দিয়ে আপনি স্ট্রাইকার রাখতে পারেন যদি একটু হাই প্রেসিং খেলেন। কারণ আমি সিঙ্গাপুর দলটাকে দেখেছি, তাদের ডিফেন্ডার যে দুই সেন্টার ব্যাক রয়েছে, আপনার জর্ডান ভিউ এবং আপনার আহ, একটা সেন্টার ব্যাকে আমি নাম ভুলে গিয়েছি। ওরা ওরা দুজন আসলে মানে যখন বিল্ড আপ করে তখন কমফোর্টলি বিল্ড আপ করতে পারে না। তো আপনি যদি একটু প্রেসিং করতে পারেন, টিম ওয়াইজ প্রেসিং করতে পারেন, দে আর ভেরি আনকমফোর্টেবল উইথ বল তাদের হাতে। সুতরাং এইটা যদি কোচ একটু যদি কনসার্নে নেয় এবং একটু হাই প্রেসিং খেলে, আমার কাছে মনে হয় যে আমাদের গোলের সুযোগগুলি তৈরি হবে। সুতরাং এটা ডেফিনেটলি কোচের প্ল্যান, মিলন ভাই, আমি জানি না। বাট আমার কাছে মনে হয় যে একটু হাই প্রেসিং খেলা উচিত, যেহেতু আমাদের এখানে খেলা, আমাদের 90 মিনিটসই তো ম্যাচ। একটু হাই প্রেসিং খেলে কি হবে, ওরা আসলে খেলাটা কিন্তু গুছাতে পারবে না। আপনি যদি ওদেরকে খেলা গুছাতে দেন, মিডফিল্ড যদি কন্ট্রোল করে ফেলে, তখন কিন্তু আবার আমরা বিপদে পড়বো। সুতরাং আমি মনে করি যেহেতু হামজা এবং সমিত সোম এরা রয়েছে, হৃদয় রয়েছে, যারাই খেলবে তারা যদি মিডফিল্ডটা কন্ট্রোল করে একটু আমরা উপরের দিকে হাই প্রেসিং করতে পারি, এটা কিন্তু আমাদের জন্য কিন্তু খুব ভালো হবে। বিকজ হাই প্রেসিং এর এগেনস্টে কিন্তু সিঙ্গাপুর দল বেশ বেশ একটা কমফোর্ট না। সুতরাং এই দিকটা মাথায় রেখে যদি আমাদের গেম প্ল্যানটা সাজাতে পারে, আমি মনে করি আমাদের জন্য বেটার হবে। অসাধারণ বিশ্লেষণ এমিল ভাই। মিলন ভাই, আমি একটা জি বলেন কোশ্চেন বলেন করবো এই এমিলিয়া বলেন ভাইকে। বলেন বলেন বলেন। সেটা হচ্ছে যে হাই প্রেসিং ফুটবল খেলার কথা বলতেছেন। আমাদের প্রত্যেকটা কোচের একটা নিজস্ব ধারা থাকে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তা আমাদের, হ্যাঁ, হেভিয়ার কাবরেরা উনি স্প্যানিশ। তো উনি এতদিন যেভাবে টিমটা সাজিয়েছেন, যেভাবে খেলিয়েছেন, কিন্তু এখন আসলে টিমটা ওই পর্যায়ে নাই। এখন যেহেতু হামজা চৌধুরী, সমিত সোম কিংবা ফাহমিদুল আসছে, টিম স্ট্রেংথ এবং টিমের মানে চিত্রটা অন্যরকম হয়ে গেছে। তো এই টিমের সাথে আসলে হেভিয়ার ক্যাবরেরা কতটুকু যায়, কিংবা উনি, ওনার নেচারটা কি, উনি কি অ্যাটাকিং ফুটবল, মানে উনি কি অ্যাটাকিং টিম তৈরি করবেন নাকি উনি ডিফেন্সিভ করবেন, ওনার নেচার কি বলে? ভাই, ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই বর্তমান বাংলাদেশ যে দলটা রয়েছে, হ্যাঁ, এই দলটার সাথে হেভিয়ার কাবরেরা যায় কিনা, এটা আপনার সাথে আমারও কোশ্চেন রয়েছে। এখন আমার কাছে মনে হয় যে আমাদের একটু চিন্তার বিষয় এসেছে, এবং আমাদের একটা পরীক্ষার বিষয় এসেছে। আগামীকালকে ম্যাচে যদি কাবরেরা পাস করে ফেলতে পারে, দেন হয়তো সে টিকে যাবে। বাট আমার কাছে মনে হয় যদি ইনকেস যদি কোনো রকম অঘটন ঘটে, আমি মনে করি এই দলটার কোচ নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাবা উচিত। কারণ টিমের যে স্ট্রেংথ রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ দলের,
সেখানে আমি একটু বেটার কোচ আমি আমি প্রেফার করি, এবং আমার কাছে মনে হয় যে টেকটিক্যালি বা টেকটিসের যে জায়গাগুলি রয়েছে সেইগুলি নিয়ে অ্যানালাইটিক একজন ভালো কোচ আমাদের এখানে এখন খুবই দরকার। এই কারণে বললাম, আপনি দেখেন কাবরেরা অলমোস্ট 2 বছর, প্রায় 2.5 বছর হয়ে গেছে, বাট সে এখন পর্যন্ত একজন স্ট্রাইকার তৈরি করতে পারেনি ওই বাংলাদেশ দলে খেলানোর জন্য। হ্যাঁ, বাট এটা কিন্তু আমি বলবো যে কোচের কিন্তু পুরো একটা আনসাকসেসের জায়গা। কারণ আমি সবসময় বলি যে ম্যাচ জিততে গেলে আপনাকে স্ট্রাইকারদের গোল করতেই হবে। এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশ দলে কিন্তু কোচ ওই জায়গাটা কোপ আপ করতে পারে না। এট দ্য সেম টাইম আমাদের ডিফেন্স লাইনে কিন্তু এখনো অনেক বড় প্রবলেম রয়েছে। হ্যাঁ, আপনি যদি ভুটানের এগেনস্টই দেখেন, একদম লাস্টের দিকে মিতুল মার্মা একটা হুম। দুর্দান্ত সেভ করেছে, আদারওয়াইজ ওটা গোল হতো। এবং ফ্রি আর এবং একটা পোস্টে লাগছিল right, একটা। হ্যাঁ একটা পোস্টে এবং রাইট ফ্ল্যাঙ্ক থেকে একটা ক্রস এসেছে এবং তাদের একদম ফ্রি হেডার বল বাইরে মেরেছে। সুতরাং এই মিস্টেক গুলি কিন্তু এখনো ডিফেন্স লাইন হয়। এবং মিলন ভাই, আমি আরেকটা কথা বলতে চাই, হুম। সিঙ্গাপুর কিন্তু তনয় ভাই বলেছে, হ্যাঁ তনয় ভাই বলেছে, দেখেন সিঙ্গাপুর কিন্তু সেট পিসে দুর্দান্ত। আগামীকালকের ম্যাচে কিন্তু আমাদের এই ভুলগুলি একদমই করা যাবে না। তারা মালদ্বীপের সাথে দুইটাই সেট পিস তৈরি করেছে। মানে তাদের ইসকান ফান্দি এবং ইলহান ফান্দি, আপনি জানেন হুম। দুজন স্ট্রাইকার রয়েছে। ইসকান হ্যাঁ, ফান্দি হ্যাঁ। স্টার্ট করে, হ্যাঁ ইসকান ফান্দি ইজ ভেরি ভেরি কোয়ালিটি স্ট্রাইকার, হি প্লেজ ইন থাই লিগ। হ্যাঁ, সেখানে কিন্তু সে টপ স্কোরার ভিতরে একজন। সুতরাং হুম। তাকে কিন্তু আলাদাভাবে কনসার্ন, সে 6 ফিট প্লাস তার হাইট, এবং সে কিন্তু মানে সেট পিস গুলি বা ফ্লাঙ্ক এরিয়া থেকে যে ক্রস গুলি আসে, দুর্দান্ত তার হেডিং অ্যাবিলিটি রয়েছে। সুতরাং এইগুলি কিন্তু আমাদের ফলো আপ করতে হবে। এবং আমি যেটা বললাম যে কাবরেরার জন্য এই ম্যাচটা ভেরি ইম্পর্টেন্ট, কারণ কাবরেরাকে আমাকে এই দলের এখন যে স্ট্রেংথ রয়েছে সেই স্ট্রেংথের তুলনায় বা অনুযায়ী আমার মনে হয় না যে কাবরেরা এই দলটাকে হ্যান্ডেল করে বা একটা দল হিসাবে পরিণত করার মতো তার, আমার মনে হয় যে কিছু কিছু জায়গায় তার ল্যাকিংস রয়েছে। না, এটা চমৎকার বলেছেন। আসলে এই জায়গায় আমি একটা জিনিস, মানে আপনার রেসটা ধরে, এই কথার রেস ধরে আমি নাইর ইকবালের কাছে একটু জানতে চাই যে ধরেন ম্যাচের ফলাফলটা পজিটিভ হলো, মানে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ জিতে গেল। এখন তো টপ পয়েন্ট টেবিলে প্রত্যেকটা দলই, ইন্ডিয়া, হংকং, সিঙ্গাপুর, বাংলাদেশ এক সেম পয়েন্ট লেভেলে করে। আছে, 1 পয়েন্ট করে। দেন যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে এই জোয়ারটা কিভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজে লাগাতে পারে, অ্যাজ লাইক মানে আহ, এই হাইপটা কিভাবে মানে ক্যাপিটালাইজ করতে পারে, এটা নাইর ইকবাল একটু যদি বিশ্লেষণ করেন। আমি মনে প্রাণে চাই যে বাংলাদেশ কালকে ম্যাচটা জিতুক, যেভাবেই হোক, 1-0 হোক, 2-1 হোক, যেভাবেই হোক। মানে বাংলাদেশ জিতুক, ক্লিন শিট রাখুক। আহ যেটা আমি কিছুক্ষণ আগে বলেছি যে ইট উড বি এ গেম চেঞ্জার ফর বাংলাদেশ ফুটবল। তবে এই যে হাইপটাকে, যে অলরেডি আপনার হাইপ, মানে বাংলাদেশের ফুটবল ইজ অন দা ভার্জ অফ পজিটিভ ওয়ে। মানে বাংলাদেশ কালকে জিতুক, হারুক, ড্র করুক, বাংলাদেশের ফুটবল একটা পজিটিভ দিকেই এগোচ্ছে। কালকে যদি জিতে যায় সেটা অনেক বড় ব্যাপার হবে। সেটা একটা 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 রেভুলেশন হবে। মানে আমাদের ফুটবলের দর্শকদের আগ্রহের পুরো মানে শিফটটা হয়ে চলে আসবে ফুটবলের দিকে, আগ্রহের যে ব্যাপারটা। ফুটবল ফেডারেশনের এখন কি করতে হবে? আমরা কি না জাতীয় দল নিয়ে খালি ব্যস্ত থাকবো? আমি কোনো খেলার বদনাম করতে চাই না বাংলাদেশে। আপনি দেখেন বাংলাদেশে ক্রিকেটের একটা উদাহরণ এখানে একটু আনতে হবে। সেটা হচ্ছে যে গত 25টা বছর ধরে টেস্ট মর্যাদা বা এই ক্রিকেট একটু অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, ক্রিকেটের ব্যাপারটা আমাকে মাফ করবেন, তবে এই উদাহরণটা আনতে হবে যে ক্রিকেটে কিন্তু গত 25 বছর ধরে এই জাতীয় দল কেন্দ্রিক আগ্রহ, জাতীয় দল নিয়ে হাইপ। প্রতিটা ন্যাশনাল টিমের ম্যাচ যখন হয়, টেস্ট হয়, ওয়ানডে হয়, দর্শকদের আগ্রহ, টিকিট পাওয়া যায় না, গ্যালারিতে জায়গা দেওয়া যায় না। কিন্তু এই দর্শকরাই কিন্তু ডোমেস্টিক ক্রিকেটে খেলা দেখতে যান না। তো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। জাতীয় দল অনেক পরের ব্যাপার, জাতীয় দল 3, 4, 5, 5 নম্বর স্তর। আমাদের মূল বিষয়টা হচ্ছে আমাদের ঘরোয়া ফুটবল। ক্রিকেটের সঙ্গে ফুটবলের যে পার্থক্য, যেটা বেসিক পার্থক্য, সেটা হচ্ছে ফুটবল পুরোটাই হচ্ছে ঘরোয়া ফুটবল নির্ভর, ঘরোয়া খেলা নির্ভর গেম। আপনার লিগকে ভালো করতে হবে, লিগকে উন্নত করতে হবে। আহ, মানে যদি কালকে বাংলাদেশ জিতে যায়, প্রচুর স্পন্সর আসবে, অনেকে আগ্রহী হবে এখানে টাকা ঢালতে। তো আমাদের ফুটবল ফেডারেশনের উচিত হবে এই যে আগ্রহের যে জায়গাটা, এটা তাদেরকে বলা যায়, ভাই ন্যাশনাল টিম নিয়ে হ্যাঁ ন্যাশনাল টিম যখন খেলবে তখন আপনারা আইসেন, কিন্তু আপনারা দয়া করে আমরা একটা লিগের স্ট্রাকচার তৈরি করব, এই লিগে আপনারা আসেন,
ন্যাশনাল ফুটবল ফেডারেশন উচিত একটা ফিনান্সিয়াল মডেল তৈরি করা আমাদের ফুটবল লিগের জন্য, যেন আমাদের প্রত্যেকটা ক্লাব যারা স্টেক হোল্ডার আছে তারা আগ্রহী হয় ভালো দল করতে, ভালো বিদেশি খেলোয়াড় নিয়ে আসতে। এবার যেমন লিগে আমাদের লিগ কমিটি একটা ভালো আহ মানে সিদ্ধান্ত নিয়েছে, এটা জানি না কতটা বাস্তবায়িত হবে, আমাদের ক্লাবগুলো কিভাবে বাস্তবায়ন করবে। দক্ষিণ এশীয় মানে আমাদের সাফ অঞ্চলের দেশগুলো খেলোয়াড়রা বিদেশি খেলোয়াড় হিসেবে গণ্য হবে না, এরকম বোধহয় একটা আহ মানে নিয়ম আমাদের। লোকাল লোকাল প্লেয়ার হিসেবে খেলতে পারবে আর কি। হ্যাঁ, তারা লোকাল প্লেয়ার হিসেবে খেলবে, এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার। এটা আমাদের ফুটবল লিগের স্ট্যান্ডার্ড কিন্তু অনেক বাড়াবে। আপনি ধরুন আমাদের ক্লাবগুলোতে যদি ধরেন মালদ্বীপ নেপালের প্লেয়াররা লোকাল প্লেয়ার হিসেবে খেলতে পারে। হ্যাঁ, এখানে এমিলি ভাই হয়তো একটু আমার সাথে একটু ডিফার করবেন, যে এতে করে হয়তো দেখা যাবে আমাদের ফুটবলারদের মানে ফ্লারিশ করার একটা জায়গা কমে যাবে। কিন্তু আমি আবার এখানে বলবো এই জায়গায় কিন্তু আমাদের প্রতিযোগিতার ব্যাপারটা বাড়বে। আমি জানি না, এটা এটা আপনার সাথে আমার সাথে আপনি দ্বিমত করতেই পারেন এমিলি ভাই। আহ জি। এটা আমার ওপিনিয়ন হচ্ছে যে এটা খুব একটা খারাপ সিদ্ধান্ত না। এটা দুইজন তিনজন যেই হোক লোকাল প্লেয়ার দিয়ে লোকাল হিসেবে যদি গণ্য হয়, তাহলে আমার তো মনে হয় লিগের স্ট্যান্ডার্ডটা বাড়বে। আমাদের এখন লিগের স্ট্যান্ডার্ডটা বাড়ানো খুব জরুরি হয়ে পড়ে। না, ট্রু। এবং লিগের স্ট্যান্ডার্ড বাড়লে আমার কাছে মনে হয় যে আমাদের ন্যাশনাল টিম উপকৃত হবে, আখেরে আমাদের ফুটবল উপকৃত হবে, আমাদের অনেক প্লেয়ার বের হয়ে আসবে, এবং আমাদের লিগটাকে সারা দেশে ছড়ায় দেওয়া, জেলা ভিত্তিক, জেলা, আমাদের উপজেলা, এই জায়গাগুলোতে যেন ফুটবলের উন্মাদনা আরো বাড়ানো যায়। কি কি সিস্টেমে, কি কি পদ্ধতিতে, কি কি ফিনান্সিয়াল মডেলে, এটা বাফুফে থেকে ভাবতে হবে। হুম। নাহিদ ইকবাল, আপনি নাহিদ ভাইয়ের কাছে চমৎকার আমার একটা কোশ্চেন, মিলন ভাই। হ্যাঁ, বলেন বলেন বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে, নাহিদ ভাই, ওই যে আপনি সাপোর্টারদের কথা বলছেন, ক্রিকেটের স্ট্রাকচারের কথা বলেন, ক্রিকেটের এই ন্যাশনাল টিমের খেলা হলে তাদের সাপোর্টারদের উন্মাদনা দেখা গেছে, ক্লাবে না। তো হুম। এখানে ন্যাশনাল টিমের কিন্তু এখন একটা আসলে বাজে অবস্থা যাচ্ছে। তো ওই বাংলাদেশ মানে আমি দেখছি যে পৃথিবীতে যে কোনো প্রতিটা দেশেই মানে দুইটা খেলা প্যারালালি কিন্তু সমান দর্শকরা সাপোর্ট করে না। ইন্ডিয়া বলেন, বাংলাদেশ বলেন, কিন্তু যেখানে হোক, ইন্ডিয়াতে ক্রিকেট কিন্তু ফুটবল এত জনপ্রিয় না, ক্রিকেট যতটা। তো বাংলাদেশে ফুটবলও জনপ্রিয়, ক্রিকেটও জনপ্রিয়, কিন্তু যতদিন ক্রিকেট ভালো করছে ততদিন ক্রিকেটে সাপোর্টাররা ওইদিকে মনোনিবেশ করছে। এখন ফুটবলে মানে ট্রান্সফরমেশনটা কিভাবে করতেছে, মানে এই যে ক্রিকেট থেকে কি বিমুখ হয়ে যাচ্ছে দর্শকরা, মানে ফুটবলে চলে আসতেছে, আপনি কি মনে করেন? একটু না, আমি আসলে এখানে এই আলোচনাটা আমরা সিঙ্গাপুর ম্যাচ নিয়ে এই আলোচনাটা করলে বোধহয় ভালো হয়। তারপর যেহেতু ভাইয়া বলছেন, এটা আমি ক্রিকেটের প্রসঙ্গ আমি আনছি। ক্রিকেট ওই যে শিফট হবে না, এটা হচ্ছে জিনিসটা কি, ক্রিকেট একটা এক ধরনের খেলা, ফুটবল এক ধরনের খেলা। ক্রিকেট হচ্ছে এটা এত বেশি খেলা হয়, এটা এখানে একটা মানে ইয়েরও ব্যাপার আছে যে একই একই টিম, 10টা টিম 12টা টিম বারবার খেলছে, বারবার খেলছে, প্রতি সপ্তাহে 8টা 10টা করে খেলা। মানুষের ওই যে কি বলে একটা জিনিস হচ্ছে এই যে কোরবানির ঈদের সময় বোঝা যায় জিনিসটা, যে বেশি খেতে খেতে যা হয় আর কি। মানে আমরা কি একটু বদহজমের দিকে যাচ্ছি কিনা, মানে ক্রিকেট এটা খালি বাংলাদেশ না, এটা অন্য দেশগুলোতে একই জিনিস। আমার কয়েকজন সাংবাদিক বন্ধু বান্ধব আছে, ইভেন পাকিস্তানের মতো যারা ক্রিকেট ঐতিহ্যের দেশ, সেখানেও কিন্তু এই জিনিস হচ্ছে যে মানুষ আগ্রহ একটু হারায় ফেলতেছে, কিন্তু মানুষ কিন্তু পিএসএল এর প্রতি আগ্রহী হচ্ছে। তারা পিএসএল দেখতেছে কারণ এখানে এক ধরনের অন্য টাইপের এক ধরনের আনন্দ আছে, উন্মাদনা আছে, একটা ফ্রান্সাইজি লিগে বিনোদন সব সব জায়গাতে আছে। আগ্রহ আছে। হ্যাঁ, ইন্ডিয়াতেও কিন্তু আইপিএল নিয়ে মানুষের হিউজ আগ্রহ। তো আমাদের এই যে ডোমেস্টিকের দিকে একটু যাইতে হবে, মানে যে কোনো খেলাই আপনি ডোমেস্টিক খেলাধুলা যেই খেলা যতটা শক্তিশালী, এটাতে ভিড়। আপনি দেখেন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া বা বড় বড় যে সাউথ আফ্রিকা, তাদের ডোমেস্টিক ক্রিকেট খুব শক্তিশালী। ইভেন ভারত, পাকিস্তান ইদানিং তারা ডোমেস্টিক ক্রিকেট উন্নতি করা শুরু করতেছে, এই যে পিএসএল দিয়ে বা এভাবে। আমাদের ডোমেস্টিকটার অবস্থা খুবই খারাপ, ফুটবলে বলেন ক্রিকেটে বলেন সব থেকে। ক্রিকেটের তো ডোমেস্টিক মানে কারো কোনো কোন ফাঁক দিয়ে ডোমেস্টিক হয়ে যায়। আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেট কিভাবে হয়, ন্যাশনাল লিগ কিভাবে হয়, ক্লাব ক্রিকেট কিভাবে হয়, কেউ জানে না। মানুষের কোনো আগ্রহ নেই, এই আগ্রহটা তৈরি করতে হবে। আর ফুটবলে তো এটা মাস্ট। আর আপনি যেটা বললেন যে আগ্রহের শিফট হচ্ছে কিনা মানুষ, হ্যাঁ, ফুটবল এমন একটা খেলা, ফুটবল এই দেশের মানুষ চিরদিন ভালোবাসে। ফুটবলের প্রতি একটা লাভ মানুষের আছে সব সময়। আপনার বিশ্বকাপ যখন হয়,
আপনি একটা নর্মাল যখন পাড়ার ফুটবল হয়, আপনি দেখবেন যে মানুষ কিন্তু দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে, কেউ যায় না কারা খেলতেছে বা কি খেলতে, মানুষ কিন্তু দেখে। রাইট। একটা ভালোবাসা আমাদের ফুটবলের প্রতি সবসময় ছিল। এটা যেভাবে হোক, এটা আমার ন্যাশনাল টিম ভালো করতো না, আমাদের ওই ক্লাব, আমাদের ফুটবল লিগ আস্তে আস্তে এটা মানে একটা ম্রিয়মাণ হয়ে গিয়েছিল। সবকিছু মিলায় গত 20, 22, 25 বছরে এক ধরনের খারাপ সময় গেছে ফুটবলের, যেটা খরা টাইম। হ্যাঁ, অবশ্যই ন্যাশনাল টিমেরও সাফল্যের একটা ব্যাপার আছে, যে 2003 সালে সাফ জেতার পর আমরা এটাকে আগায় নিয়ে যেতে পারিনি, আমাদের এই সাফল্যটাকে পরের লেভেলে নিতে পারিনি। পরের লেভেলে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। যে সাফ জিতেছি, আমাকে এখন সাফ নিয়ে পড়ে থাকলে হবে না, আমাকে নিশ্চয়, যেটা আমাদের মেয়েদের ক্রিকেট ফুটবল দলের কোচ যেটা বলছে, যে আমি সাফ অঞ্চলের কোন টিমের সঙ্গে আমি সাফের বাইরে খেলবো না, আমি জর্ডানের সঙ্গে খেলবো, আমি ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবো। ফুটবলের এই জিনিসটা খুব জরুরি, একটা বেশি করে ভালো টিমের সঙ্গে খেলবো। আপনি দেখবেন যে আস্তে আস্তে এভাবে যদি চলতে থাকে, আর আমাদের আল্লাহ দিলে, আল্লাহর মতে, যে আমাদের যারা প্রবাসী ফুটবল, আমাদের যেহেতু আমরা একটা জনবহুল দেশ, আমাদের প্রচুর বিদেশ প্রবাসীরা বিদেশে থাকে। তো আমার কাছে মনে হয় যে আমাদের যেহেতু আমাদের আইকন আছে, হামজা সমিতের মতো আইকনিক প্লেয়ার আছে, আমাদের মনে হয় এই ডায়াসপোরা প্লেয়ার বা বিদেশি প্রবাসী ফুটবল আমাদের আসবে সামনে। সেই সঙ্গে আমাদের লিগটাকে যদি আমরা শক্তিশালী করি, আমাদের মানে ঘরোয়া ভাবেও আমরা ভালো প্লেয়ার তৈরি করছি, যেটা একসময় আমাদের ছিল। আমি একটু আহ, ম্যাচের ভিতরে আবার ঢুকতে চাচ্ছি যে আগামীকালের হ্যাঁ, ম্যাচে ম্যাচের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আমি একটা প্রশ্ন এমিলি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে মানে গেম চেঞ্জার কে হতে পারে কালকের ম্যাচে বাংলাদেশের জন্য, মানে ম্যাচের হিরো বলেন বা গেম চেঞ্জার, মানে আপনার কাছে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতায় কি মনে হচ্ছে এই টিমের ভিতরে কে হতে পারেন যে গেম চেঞ্জার, যদি বলেন। দেখেন, একটা ম্যাচের সিনারিতে কিন্তু মিলন ভাই অনেক কিছু থাকে। ম্যাচের আগে আমরা অনেক রকমের প্রেডিকশন করতে পারি, অনেক কথা বলতে পারি, বাট ম্যাচটা যখন শুরু হয় তখন ম্যাচের সিনারি কিন্তু একের পর এক চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, ম্যাচের খেলার ভিতর মোমেন্টাম চেঞ্জ হবে, বাট কি প্লেয়ার যারা একটু ম্যাচের আগে তো আমরা জানি যে কোন প্লেয়ার আসলে ক্লিক করতে পারে, কোন প্লেয়ার কি প্লেয়ার হয়, সেটা তো আসলে আমরা ম্যাচের আগে 2-4 জন প্লেয়ারকে নিয়ে আলোচনা করতে হবে। বাট যেটা হয়েছে যে এন্ড অফ দ্য ম্যাচ আসলে আমরা জানি যে উইনিং গোল যে করে বা একটা ভালো সেভ করে গোলকিপার হয়তো সেভ করে দিল, সেই হয়তো ম্যাচের মোমেন্টামটা তার দিকে নিয়ে গেল, বা সেট পিস থেকে হয়তো একজনে গোল করে দলটাকে 1-0 গোলে জয় এনে দিল। এই ধরনের মোমেন্টাম গুলি কিন্তু আসলে ইন্ডিভিজুয়ালি কিন্তু এক একজন প্লেয়ার এক এক সময় এক এক ভাবে নিয়ে নেয়। এখানে আসলে খেলার আপনি যেটা বলেছেন যে আসলে কে আসলে ম্যাচটা এককভাবে তার দিকে নিতে পারো, বেশ কিছু প্লেয়ারের কথাই বলতে হয়, দুই দলেরই। হ্যাঁ, দুই দলের এখানে আমি যদি কারণ ম্যাচটা আপনি এখানে এককভাবে বাংলাদেশ যে জিতবে সেটাও বলা যাবে না, সিঙ্গাপুরও যে আমাদেরকে হারিয়ে যাবে সেটাও বলা যাবে না। ম্যাচ ওয়াজ 50-50। হ্যাঁ, ম্যাচ ওয়াজ 50-50। এখানে যে সুযোগগুলি আসবে, যারা অ্যাভেল করতে পারবে তারা ম্যাচ জিতবে। দেখেন, লাস্ট ম্যাচে কিন্তু হামজা প্রথম মিনিটেই, প্রথম খেলা শুরুতেই কিন্তু জামালের সেট পিস থেকে গোল করে দিয়েছে। এবং আমি ওই ম্যাচের আগে অনেক জায়গায় বলেছি যে হামজার যে হাইট, তনয়বা বলেছে যে হামজার যে হাইট, দেখেন হামজার খেলার সাথে কিন্তু ইন্ডিয়ার ম্যাচে যদি দেখেন, ভুটান ম্যাচের সাথে দেখেন, তার সাথে কিন্তু খেলা অন্য প্লেয়ারদের সাথে মিলে না। তার খেলার প্যাটার্নটাই অন্যরকম। তার ট্যাকেল গুলি দেখেন, তার ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডে তার যখন সে ব্যাক পিছনে রান করে, কত কুইক সে, কত হাই ইন্টেন্সিটি রান করে বলের পিছনে চলে আসে। সুতরাং এইগুলি কিন্তু তাকে কিন্তু সবার থেকে আলাদা করে ম্যাচ। এবং আগামীকালকে ম্যাচও কিন্তু আমার কাছে মনে হয় যে সেইটাই হবে, কারণ হামজা সবার থেকে ডিফারেন্ট ওয়েতে খেলে। এখানে সামিত সোম রয়েছে, সে তার ডেবু হতে যাচ্ছে, সেও কিন্তু অনেক ক্লেভার প্লেয়ার। হ্যাঁ, আপনি যদি দেখেন কানাডার, আমি যতগুলো ম্যাচ দেখেছি তার কানাডা প্রিমিয়ার লিগে, মানে হি ইজ ভেরি ক্লেভার প্লেয়ার, এবং সে ওই থ্রু বলগুলি দিতে চান স্ট্রাইকারদের। এট দ্য সেম টাইম প্রত্যেকটা অ্যাটাকেই তার একটা পার্টিসিপেশন থাকে আসলে অ্যাটাক পার্টিসিপেট করার। এটা হয়েছে যে যেটা মিলন ভাই, যে খেলা মোমেন্টামে কিন্তু অনেকেই অনেকভাবে হিরো হয়ে যেতে পারে। দেখেন সেট পিসে তপু বর্মনের হেডিং ভালো। হ্যাঁ, সুতরাং তপু বর্মন ওখানে, তারেক কাজী ভালো হেডার রয়েছে। এট দ্য সেম টাইম মিডফিল্ডে সোহেল রানা দেখেন গত ম্যাচে দুর্দান্ত একটা গোল করেছে কিন্তু, হ্যাঁ, লং হুম। রেঞ্জ শুট করে। সুতরাং আসলে রাকিব রয়েছে এখানে, অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে। এবং এট দ্য সেম টাইম আপনি যদি দেখেন আহ, আপনার সিঙ্গাপুর দলে তাদের ক্যাপ্টেন রয়েছে হারিস হারুন, দুর্দান্ত প্লেয়ার। হ্যাঁ, তারপরে আপনার নাকামুরা রয়েছে মিডফিল্ডে, দুর্দান্ত খেলে।
ইসকান ফান্দি রয়েছে, ইলান ফান্দি রয়েছে, এই ধরনের প্লেয়াররা কিন্তু খেলা মোমেন্টাম চেঞ্জ করে। সুতরাং আগামীকালকে ম্যাচটাতে কিন্তু দুই দলেই কিন্তু আসলে ম্যাচ গেম চেঞ্জার অনেক প্লেয়ার রয়েছে, যে কোনো সময় যে কোনো কেউ কিন্তু খেলার মোমেন্টাম চেঞ্জ করে দিতে পারে। বাট আমি যেটা একটু বাংলাদেশ দলকে সতর্ক রাখবো সেটা হলো যে স্পেশালি সেট পিস গুলিতে, বিকজ সেট পিস গুলিতে কিন্তু আপনার সিঙ্গাপুর খুবই স্ট্রং এবং তাদের অনেক হাই খেলা প্লেয়ার রয়েছে। অ্যাট দ্য সেম টাইম তারা ডিফেন্সিভ যখন সেট পিস হয়, তারা যখন ডিফেন্ড করে ওই জায়গাটাও তো কিন্তু তাদের দুর্বলতা রয়েছে। সুতরাং এইটাও কিন্তু বাংলাদেশ দলকে কিন্তু আসলে প্রপার হ্যান্ডেল করতে হবে। প্রপার যদি ওই জায়গাগুলি কাজে লাগাতে পারে, আমরা কিন্তু গোল পেতে মানে গোল পাবো আশা করি আমি। সেক্ষেত্রে কিন্তু হ্যাঁ, হামজা রয়েছে, তপু বর্মন রয়েছে, দে আর ভেরি গুড হেডার। আপনি দেখেন লাস্ট ম্যাচে যেটা জামালের সেট পিস থেকে হামজার টাইমিংটা দেখেন, দুর্দান্ত হেডার। হ্যাঁ, সেট পিসটাও ভালো ডেলিভারি হয়েছে, বলে পাওয়ার ছিল, হামজার টাইমিং দুর্দান্ত ছিল। সুতরাং এই ধরনের সিনারি কিন্তু আগামীকালকে ম্যাচও হবে। সুতরাং আপনি যেটা বলছেন যে গেম চেঞ্জার যে কেউ হতে পারে মিলন ভাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু মশিউর মিলন ভাইয়ের ভাই, কাছে আমার একটা একটা হ্যাঁ, কোশ্চেন। হ্যাঁ বলেন মিলন ভাই, বলেন। আমি এমিলি ভাইয়ের কাছে যাবো একটু। হ্যাঁ বলেন বলেন। এমিলি ভাই, যে সিঙ্গাপুরের লাস্ট যে ম্যাচটা খেলছে মালদ্বীপের বিপক্ষে, ওদের ফরমেশনটা ছিল মেবি আপনি বলছেন 4-3-3-1। তো হ্যাঁ, কালকে এই তারা যদি একই ফরম্যাটে খেলে, একই ফরমেশনে, বাংলাদেশের মানে ওইটার এগেইনস্টে ক্যাবরেরা কি ফরমেশনে দল সাজাতে পারে? আর এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, এই সেট পিসের কথা বলছেন, তারা সিঙ্গাপুর সেট পিসে খুব শক্তিশালী। তো বাংলাদেশ যদি ধরেন ফ্রি কিক পায় কিংবা পেনাল্টি পায়, সেক্ষেত্রে বাংলাদেশের সেট পিস নেওয়ার জন্য স্পেশাল কে আছে? দেখেন প্রথমটাতে আসি যে তারা আসলে কোন ফরমেশনে খেলে। আর দেখেন আহ, আহ, সিঙ্গাপুরের ব্যাপারটা হচ্ছে, সিঙ্গাপুর ভাইয়া জানেন, ওরা মানে একটা ম্যাচে বা 3-4টা ম্যাচে অনেক প্লেয়ার শাফেল করে খেলায়। হ্যাঁ, আমাদের যেমন এখানে 11, 12, 13, 14 জন প্লেয়ারের ভিতরে সীমাবদ্ধ থাকে, সিঙ্গাপুর দলে কিন্তু স্টার্টিং ইলেভেনের বাইরে দেখা যায় যে অনেক প্লেয়ার চেঞ্জে নামে, আবার পরবর্তী ম্যাচ আবার নতুন একটা ইলেভেন নামে, এরকম কিন্তু ওদের ম্যাচে কিন্তু চেঞ্জ মানে প্লেয়ার শাফেল হয় অনেক। সুতরাং এই পর্যন্ত আসলে আমরা বলতে পারতেছি না যে সিঙ্গাপুর কোন ফরমেশনে খেলবে। লাস্ট মালদ্বীপের সাথে তারা 4-3-3 স্টার্ট করেছে, সামটাইমস 4-2-3-1 হয়ে গিয়েছে, সামটাইমস 4-4-1 হয়েছে। ওরা কিন্তু অপোনেন্টের উপরে বেচ করে কিন্তু ওরা খেলার সিস্টেমটা কিন্তু ওরা মাঝে মাঝে চেঞ্জ করে। ওরা যদি দেখে যদি অপোনেন্টের মিডফিল্ড অনেক স্ট্রং থাকে, তখন কিন্তু ওরা মিডফিল্ডে কিন্তু ওরা প্লেয়ার বেশি মানে ইনক্লুশন করে তখন ওরা মিডফিল্ডটা কন্ট্রোলে নিতে চায়। যেহেতু ওরা জানে আমাদের এই মুহূর্তে মিডফিল্ডটা খুব স্ট্রং, সমিত সোম, হামজা চৌধুরী, সোহেল রানা বা যেই খেলুক, হৃদয় যেই খেলুক, আমাদের মিডফিল্ডটা কিন্তু খুব খুব স্ট্রং। তারা কিন্তু অবশ্যই চাবে মিডফিল্ডটা কন্ট্রোল করতে, এবং আমরা জানি যে একটা ম্যাচের মিডফিল্ড হলো মেইন পার্ট। যারা মিডফিল্ড কন্ট্রোল করতে পারে তারা কিন্তু তাদের গেমটা কন্ট্রোল করতে পারে। সুতরাং এটা নিয়ে ডেফিনেটলি আমি জানি সিঙ্গাপুর একটা বড় হোমওয়ার্ক করে আসছে আমাদের মিডফিল্ড, স্পেশালি হামজাকে নিয়ে তাদের কিন্তু একটা গেম প্ল্যানে বড় অংশ থাকবে। এমনও হতে পারে হামজার সাথে তারা ম্যান টু ম্যান মার্কিং করে দিতে পারে, যে হামজা যেন কোনোভাবে বল ডেলিভারি না করতে পারে। অ্যাট দ্য সেম টাইম হামজা তার খেলাটা তারা নষ্ট করার একটা তাদের হয়তো একটা গেম প্ল্যানে বড় অংশ থাকতে পারে, আমি জানি না, এরকম হতে পারে। বাট সিঙ্গাপুরে যেটা বললাম, যে আপনি যেটা বললেন যে সেট পিসের ব্যাপারে কিন্তু দে আর ভেরি কনসার্ন। তারা সেট পিস অ্যাটাকিং এ যেমন তারা খুব পারদর্শী, এট দ্য সেম টাইম তারা সেট পিস ডিফেন্ডিং এ, মানে আমরা যখন সেট পিস পাবো ওইটাতে কিন্তু তাদের দুর্বলতা রয়েছে। বিকজ মালদ্বীপ যে গোলটা করেছিল আলিফ ফাসিরের কর্নার থেকে, আপনি দেখবেন এখানে তাদের জমাট বাঁধা ডিফেন্স ছিল, কিন্তু তারপরে কিন্তু তারা সেটা ধরতে পারেনি, ওখান থেকে কিন্তু গোল করে গিয়েছে হেড করে। সুতরাং এই জায়গাগুলো কিন্তু আমাদের দেখতে হবে, এবং আমাদেরও কিন্তু সেট পিস ডিফেন্ডিং এ আমাদেরও লেকিংস রয়েছে। স্পেশালি দেখেন তপু বর্মন, তারপরে তারেক কাজী, তারা ভালো, বাট আমরা আসলে কি করব? আমরা সেট পিস ডিফেন্ডিং এ কর্নার যখন অপোনেন্ট পাবে, সেটা কি আমরা ম্যান টু ম্যান মার্কিং করবো না জোনাল মার্কিং করবো? এগুলি ডেফিনেটলি কোচের একটা প্ল্যান থাকবে। বাট আমার কাছে মনে হয় যে ম্যান টু ম্যান মার্কিং আমাদের জন্য বেটার হবে, বিকজ আমাদের কিন্তু অনেক টল এবং স্ট্রেংথ আলা প্লেয়ার রয়েছে, হামজা রয়েছে, সমিত শ্রম রয়েছে, তপু বর্মন রয়েছে, তারেক কাজী রয়েছে, তাদের ইসকান ফান্দি, তারপর পিছন থেকে আপনার হারিস হারুন, এরা যখন আসবে তাদের সাথে যখন আপনার ম্যান টু ম্যান ক্লাসে যাবেন, এটা আমাদের জন্য আমার মনে হয় যে বেটার হবে। ধন্যবাদ আমি যেটা এমিলি ভাই। বললাম আমি যেটা বললাম হ্যাঁ সেটা হচ্ছে, ফ্রি কিক পেনাল্টি যদি পায়, সেক্ষেত্রে বাংলাদেশের মানে ফার্স্ট না, চয়েস হ্যাঁ কি হ্যাঁ, এই শটটা আচ্ছা, নিতে পারে? আমাদের তো আসলে জামাল থাকলে জামাল কর্নার কিক এবং ফ্রি কিক গুলি জামাল নেয়। হ্যাঁ, জামাল আমার কাছে মনে হয় যে সেট পিস গুলি নেয়াতে সে বেশ পারদর্শী, এবং ওর পারফেকশন বেশ ভালো। তো জামাল যদি ইন কেস না খেলে, সেখানে হয়তো সেট পিস কে নিবে? আমার মনে হয় যে যদি সোহেল না খেলে, সোহেল রানা, সামিত হয়তো সেট পিস গুলি নিবে। আমি শিওর, কারণ সামিতরা আমি দেখেছি সে তার প্রিমিয়ার লিগের ম্যাচগুলিতে সে সেট পিস ট্রেকার। সুতরাং সামিতের কিন্তু এবং ডেলিভারি বলেন, তার
আর একুরেসি বলেন সব অনেক ভালো। সুতরাং সামিত যেহেতু রয়েছে, সামিত হয়তো কর্নার কিক, ফ্রি কিক গুলি নিবে। এট দ্য সেম টাইম যদি ম্যাচে পেনাল্টি পায়, পেনাল্টি আসলে ইজ ডিপেন্ড অন আসলে ওই মুহূর্তে আসলে কার কনফিডেন্ট থাকবে। এটা তো কোচের একটা গেম প্ল্যানের অংশ। হয়তো হামজা চৌধুরী নিবে, বা যারা কনফিডেন্ট থাকে, মুরসালিন থাকলে মুরসালিন নিতে পারে। বাট ইটস ডিপেন্ড অন আসলে টিম কম্বিনেশন, মাঠের ভিতর কে আসলে ফিট থাকবে আর কি। ধন্যবাদ। আমি একটু মশিউর ভাইয়ের কাছে ফিরতে চাই, মানে অনেকগুলো টেকনিক্যাল প্রশ্নের বাইরে একটু অন্যরকম প্রশ্ন এটা মশিউর ভাইয়ের কাছে। আপনার নিজস্ব অবজারভেশন বলবেন। আমি একটা ঘটনা বলি, আজকে প্র্যাকটিসের পর একটা ছবি তোলা হয়েছে। ছবিটা জামাল ভুঁইয়া আবার তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। ছবিটা হচ্ছে সিগনিফিকেন্ট, দেখেন ছবির। ছবিতে আছেন কারা কারা: জামাল ভুঁইয়া, হামজা, সমিত সোম, ফাহমিদুল, কাজেম সাকুরেশি, তারিক কাজী, এদেরকে নিয়ে একটা ছবি। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের স্ট্রেংথের জায়গাটা, বাংলাদেশের একটা আশা দেখাচ্ছে, আপনার অবজারভেশন কি মনে হয় যে স্থানীয় ফুটবলারদের মধ্যে এর প্রভাবটা কেমন, ইন্সপাইরেশন নাকি হতাশা? মানে মশিউর ভাই, আপনার জায়গা থেকে কি বলবেন? আমি মনে করি ইন্সপিরেশন। প্রথমত তাদের জন্য প্রতিযোগিতা বাড়ছে, এই কারণে হয়তোবা হতাশাটা আসতে পারে। বাট আমি মনে করি যে, আগেও বলেছিলাম একটা টকে যে, যারা কর্তৃপক্ষ আছেন, রাইট, পুরা স্টাফ, তাদের ভিতরে কিন্তু একটা দায়িত্ব বোধ থাকা উচিত যে স্মুথ ট্রানজিশনের জন্য তাদেরকে ফ্যামিলারাইজ করা। ডিফারেন্স একটা থাকবেই মানসিকতায়। তারপরে সবাই বাইরে থেকে আসার পরে একটা সিমিলারিটি ফিল করবে। বাট আমি মনে করি যে পুরো দল এক হয়ে খেলবে এবং সবাই একই লক্ষ্যে খেলছেন, রাইট। এবং সেটাই মানে বিদেশ থেকে আসা খেলোয়াড়, বাংলাদেশে বড় হওয়া খেলোয়াড় সবাইকে একীভূত করবে। আর সময়, ইজি হতে তো একটু টাইম লাগতেই পারে, ঠিক আছে, একটু সময় লাগতে পারে তো। বাট সবার কোঅপারেশন থাকলে, সবাইকে বেনিফিট অফ ডাউট দিলে, ইন কেস অফ কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হলে, সবাই যদি মানে সবাইকে রেসপেক্ট করেন, তাহলে আমার মনে হয় আহ, এটা একটা খুবই ভালো টিমে পরিণত হবে। এবং পৃথিবীর অনেক দেশে এরকম এক্সাম্পল আছে। তো তারা সৌহার্দ্যপূর্ণভাবে পারফর্ম করছে, রাইট। আমাদের দেশেও সেটা সম্ভব। ধন্যবাদ মশিউর ভাই। আমি আহ, নায়ের আহ, ইকবাল, বলেন বলেন, কোনো না, প্রশ্ন থাকলে আমি বলেন নাইর মশিউর। ভাইয়ের কাছে আমি একটু কোশ্চেন করতে চাচ্ছিলাম আচ্ছা মিলন বলেন, ভাই। আমিও করতে চাই, হ্যাঁ বলেন। যে আচ্ছা, নাইর ভাইয়ের কাছে আমি দলের একটা এই বিষয় নিয়ে জানবো। সেটা হচ্ছে, যেমন ফাহামিদুল যখন ওই যে সৌদি আরব যখন ওই ইয়ে করছিল, ওই প্র্যাকটিস করছে, তখন কন্ডিশনিং ক্যাম্প, হ্যাঁ। ফাহামিদুল ওখানে ছিল, কন্ডিশন ক্যাম্পে হুম, ছিল। হুম, ওখানে আমরা যেটা শুনলাম, সেখানে যে কোনো এক প্লেয়ারের সাথে ফাহামিদুলের কোনো একটা সমস্যা হয়েছিল, ওখান থেকে ধীরে ধীরে ওইটা বড় হয়েছে এবং পরে ফাহামিদুলকে বাদ দেওয়া হয়েছে। এখন ফাহামিদুল আবার ফিরে আসছেন, এখন সমস্যা আছে, মানে 6 জন প্রবাসী ফুটবলার আছেন টিমের মধ্যে। তো আসলে টিমের বন্ডিংসটা কেমন, নাইর ভাই আপনি কেমন দেখলেন? ফাহামিদুলের ওই সমস্যাটা কি কেটে গেছে? মানে এই বন্ডিংসটা যদি ভালো হয়, তাহলে অবশ্যই মাঠে সেটা ভালো প্রভাব পড়বে। শেষ পর্যন্ত আসলে কি হবে, মানে এই এই জিনিসটা কেমন দেখছেন টিমের মধ্যে বন্ডিংসটা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় ওই গত মার্চ মাসের যে সৌদি আরবের কন্ডিশনিং ক্যাম্পের যে ঘটনা, যেটা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে, নানা ধরনের কথাবার্তা শুনেছি। আমি আজকে সিঙ্গাপুর ম্যাচের আগে নিয়ে আলোচনা করতে চাই না। আর আমার কাছে মনে হয় যে কিছুটা ভুল বোঝাবুঝি ছিল ওই সময়। আহ ওই সময়টা আমার কাছে মনে হয় ফাহমিদুল পার করে। আমি আজকে টিম হোটেলে বেশ অনেকক্ষণ ছিলাম, মিলন ভাইও ছিল, আমরা দুজন একসঙ্গে সময় কাটিয়েছি ওখানে। মিলন ভাই হয়তো খেয়াল করেছেন যে আহ হোটেলের একটা জায়গায় একটু বাচ্চাদের খেলার জায়গা আছে, হ্যাঁ, ছোট ওই হ্যাঁ। যে বিভিন্ন বল টল কফি থাকে। কফি কফি কর্নারের ওখানে। কফি শপে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল কফি শপের পাশে, সেখানে আমি আর মিলন ভাই যখন ঢুকছিলাম, তখন দেখলাম যে তপু বর্মনের শিশু পুত্র ওখানে খেলছে এবং তার সঙ্গে তাকে সময় দিচ্ছে ফাহমিদুল। এটা অসাধারণ একটা দৃশ্য আসলে। এটা আহ মানে ওখানে যেহেতু শিশু পুত্র ছিল, দেখে ক্যামেরা অ্যালাউ করা হয় নাই, তাই অনেকেই মুহূর্তটা নিতে পারেন নাই। উচিতও না নেওয়া, যেহেতু শিশু পুত্র আছে। আহ আমরা একটা অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়েছে, আমি আর মিলন ভাই, আরো অন্য সাংবাদিকের, যে এটা কিন্তু মানে ইট ইন্ডিকেটস দ্য বন্ডেজ উইথ দ্য টিম, বিটুইন দ্য টিম অ্যান্ড সাম প্রবাসী ফুটবলার্স যারা এসেছে, ফাহমিদুল। আমি
কিছুদিন 2 দিন আগে, ঈদের আগের দিন আমি একটু টিম হোটেলে আবার গিয়েছিলাম। সেখানে যে কর্ডিয়ালিটি দেখেছি প্লেয়ারদের মধ্যে, তারা গল্প করছে, একজন আরেকজনের সাথে ফান করছে। ইভেন আজকে মাঠে প্র্যাকটিসের সময় যে প্র্যাকটিস চলছে, এই সময়ও ফান, হামজার সঙ্গে ফান করছে, ফাহমিদুলের সঙ্গে সবাই ফান ফান করছে। আমি খুব মানে খুব পজিটিভ বন্ডেজ দেখেছি। আমি জানি না ওইসব একটা, হ্যাঁ, একটা ঘটনা কিছু ঘটেছে, এটা আমি কতটুকু বড়, কত বড় ঘটনা এগুলা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আহ কিছু একটা ঘটনা ঘটেছে এবং কাবরেরা সাহেব ফাহমিদুলকে বাদ দিয়েছেন, এবং এটা উনি যে ভুল করেছিলেন সে ভুলের ইয়েটা উনি দিয়েছেন আর কি, মানে ভুলটাও শুধরেছেন আর কি। তাকে দলে নিয়ে এবং ভুটানের বিপক্ষে ম্যাচে প্রায় 60 মিনিটের মতো বোধহয় খেলিয়েছে ফাহমিদুলকে, এবং ফাহমিদুল তার তার পোটেনশিয়াল প্রমাণ করেছে মাঠে। তো আমি আমি যতদূর গত কয়েকদিন ধরে বাংলাদেশ টিমকে খুব কাছ থেকে অবজার্ভ করছি, মাঠে, হোটেলে, আহ, আমি খুব চমৎকার বন্ডেজ দেখছি টিমের মধ্যে। এবং আমার কাছে মনে হয় না যে কোনো যে যেটা আশঙ্কা করি আমরা, যে বাইরে থেকে খেলোয়াড়রা এসেছেন, এখানে যারা অনেকদিন ধরে পুরানো খেলোয়াড়রা খেলছেন, তারা বিরক্ত হয়েছে বা তারা হতাশ, এটা আমি মনে করি না। কারণ আমার কাছে মনে হয় যে হামজা চৌধুরীর সঙ্গে খেলা, সমিত সোমের সঙ্গে খেলা, এটা আমাদের অনেক তরুণ ফুটবলারের জন্য একটা অপরচুনিটি, এবং দে মাস্ট গ্র্যাব ইট আউট। আমাদের অনুষ্ঠান আমরা প্রায় আমরা আমরা। খুব আশাবাদী হচ্ছি। হ্যাঁ, আমরা থ্যাংক খুব ইউ। আশাবাদী আসলে এই বন্ডিং এর এটা কথা এটা শুনে। এটা এমিলি ভাই অনেক বছর ধরে ন্যাশনাল টিমে খেলেছেন, এক সময় ন্যাশনাল টিমের মানে এটা ক্যাপ্টেন কি ক্যাপ্টেন। বলবো, তার ক্যাপ্টেন ছিলেন উনি। উনি 16টা গোল বোধহয়, উনি সেকেন্ড হাইয়েস্ট যতদূর জানি অফিসিয়ালি, সেকেন্ড 17টা, হাইয়েস্ট গোলদাতা 17টা 17টা। আন্তর্জাতিক ফুটবলে। উনি আর চুন্নু ভাই হচ্ছে সবচেয়ে বেশি গোল করেছে, এটা বিরাট ব্যাপার আমাদের ফুটবল। তো এমিলি ভাই নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে আমি যখন আপনি যখন আপনারা এখন একটা টিমের টিম হয়ে যান, এখানে কিন্তু আমার কাছে মনে হয় এত কিছু চিন্তা আপনারা করেন না। না, ঠিক আছে, বলেন প্রণবে, আমি এমনি বিদেশ ভাই বলেন। থেকে অনেস্টলি বাইরে আমি থেকে একটা এসেছে। মানে এটা আমি একটা ছোট এক্সাম্পল আমি দিই। দেখেন, জামাল যখন 2013-এ বাংলাদেশে আসে তখন জামাল একদম আপনারা নতুন। কিন্তু ওয়েলকাম করছেন তাকে। হ্যাঁ, দেখেন জামাল যখন আসে, জামাল আমরা, আপনার মনে আছে কিনা, আমরা দুটো ফ্রেন্ডলি গেম খেলতে গিয়েছিলাম। একটা যশোরে খেলেছিলাম শ্রীলঙ্কার সাথে, আর একটা রাজশাহীতে খেলেছিলাম। একটা ম্যাচ হুম আমরা হুম। জিতছিলাম আর একটা ম্যাচ ড্র হয়েছিল। জামাল ওই সময় কিন্তু আমাদের সাথে মাত্র এসে কিন্তু সাফ ফুটবল খেলে ওই ফ্রেন্ডলি গেম দুইটা খেলতে গিয়েছিল। এবং আমার স্পষ্ট মনে আছে জামালের সাথে আমাদের বন্ডিংটা এত ভালো ছিল। এবং জামাল আহ, আহ, আমি যখন মামুন ওই সময় আমাদের অফিসিয়াল ক্যাপ্টেন ছিল, মামুন আইএসএল থেকে আসলো। ও মামুন যখন 75 মিনিটসে পরে মামুনকে কোচ টিটু ভাই ছিল, কোচ কোচ টিটু ভাইও তুলে দেয় পরে। মামুন আমার কাছে ক্যাপ্টেন আর্মব্যান্ড দেয় এবং 82 মিনিটসে আমাকেও আসলে সাব করে দেয়। তো তখন আসলে আমি জামাল আমার কাছে দৌড়ে আসে যে এমিলি, আমি ক্যাপ্টেন আর্মব্যান্ডটা পাবো কিনা। তো তখন কিন্তু ও জামাল মাত্র নতুন, বাট আমাদের কিন্তু আরো সিনিয়র প্লেয়ার ছিল। আপনি জানেন যে ক্যাপ্টেন আর্মব্যান্ড কিন্তু সিনিয়র প্লেয়ার যারা থাকে তারা হুম। ডিজার্ভ করে। হ্যাঁ, এটা কিন্তু যে কেউ এসে কিন্তু হঠাৎ করে এটা পড়তে পারে না। বাট আমি জামালকে কিন্তু ক্যাপ্টেন আম্বারটা কিন্তু তাকে পরিয়ে দিয়েছিলাম। আমি যে জামাল, তুমি পড়ো, কোনো প্রবলেম নেই। এবং জামালের সাথে আমাদের অন্যরকম একটা বন্ডিং ছিল। জামালরে কিন্তু আমরা অন্যভাবে ট্রিট করতাম, এটা জামালের টোকেন সাথে আমরা অফ বন্ডেজ হ্যাঁ। ছিল, আর টোকেন আর অফ একটা বন্ডেজ। কথা আর একটা কথা হলো যে আপনি যেটা বলছেন ট্রু, যে হামজা সমিতদের মতো প্লেয়ারদের সাথে আপনি যখন ড্রেসিং রুম শেয়ার করছেন, পিচ শেয়ার করছেন, এর থেকে তো বড় পাওয়ার কিছু নাই। তখন তো আপনার বন্ডিং অটোমেটিক হবে, আপনি শিখবেন। আপনি হামজার মতো এত হাম্বল পারসন, হাম্বা এত বড় মানের প্লেয়ার, আপনি জানেন সে কত ভালো মানুষ, আমার থেকে আপনারা আরো ভালো জানেন, কারণ আপনারা কাছ থেকে দেখেন। তো এত ওর কাছ থেকে তো শেখার আমাদের অনেক কিছু আছে। হ্যাঁ, সুতরাং এইটা তো আমি এখানে ফাহমিদুলের সাথে ওই যে তাইফে কন্ডিশনাল ক্যাম্পের সময় কি হচ্ছে উই ডোন্ট নো, সেখানে কি হচ্ছে, বাট ওইটা কোনো রিলেটেডই হতে পারে না। ভালো প্লেয়ার, ভালো যারা হাম্বেল পারসন, তারা আসলে কখনো টিম বন্ডিং এর ভিতরে কিন্তু কখনো তারা গ্যাঞ্জাম করবে বা কোনো রকমের প্রবলেম করবে, সেটা কিন্তু কোনোদিনই সম্ভব না। বরং আরো এটাকে যাতে রিলেশনটা বিল্ড আপ হয়, তারা কিন্তু ওইটা নিয়ে কাজ করবে। আমি মনে করি যে বাংলাদেশ দল এই মুহূর্তে আপনি যেটা বলছেন ট্রু, যে এটা কোনোদিনও সম্ভব না। এবং এজ এ প্লেয়ার আমি ফিল করি যে প্লেয়ার টু প্লেয়ার আমার কাছে মনে হয় রিলেশনটা অফ দ্য ফিল্ড ভালো থাকলে অন দ্য ফিল্ডে সেটার একটা কিন্তু বিশাল ইম্প্যাক্ট পড়ে টিম পারফরমেন্সে। সুতরাং সুতরাং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দলে। হুম।
এক্স্যাক্টলি। এখন আমি আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, চাইলে এই আলোচনা অনেক দীর্ঘ করা যায়, ফুটবল নিয়ে অনেক উপভোগ্য আলোচনা হয়, কিন্তু যেহেতু অনেক রাত হয়েছে, কালকে আবার খেলা আছে, আমি একটা জিনিস দিয়ে শেষ করতে চাচ্ছি। এটা হচ্ছে টিকিটিং ইস্যুটা। টিকিট সোল্ড আউট হয়ে গেছে, প্রথমবারের মতো ডিজিটালাইজড হয়েছে টিকিট এবং অনলাইনে বিক্রি হয়েছে, কিন্তু এমিলি ভাইয়ের কাছে প্রশ্ন, এবং এখানে উন্মুক্ত প্রশ্ন, যে কেউ এটা নিয়ে আলোচনা করতে পারেন, যে টিকিটটা, আমি জানি না এমিলি ভাই আপনি টিকিটটা পেয়েছেন কিনা বা কিনেছেন কিনা বা মাঠে বসে দেখবেন কিনা, এটা একটু জানাবেন। আমার প্রশ্নটা হচ্ছে এক্স্যাক্টলি, এবার টিকিট নিয়ে যেটা হচ্ছে, বিশেষ করে মাঠের বাইরে এক ধরনের নোংরামি, কাদা ছোড়াছুড়ি, এবং আমাদের আগে কি হতো যে ফুটবল ফেডারেশন থেকে স্টেক হোল্ডারদের সৌজন্য টিকিট দেওয়া হতো, আমরা সাংবাদিকরাও পেতাম, অনেক সময় নিতাম, অনেক সময় নিতাম না। এর বাইরে হতো কি যে যারা ধরেন রিয়েল ফ্যান বা একটা প্রকৃত মানে যারা মাঠে একটা সময় নিয়মিত মাঠে ঘরোয়া ফুটবল বলেন বা অন্যান্য ফুটবলের সাপোর্ট দিছে, তারা কিন্তু আজকে মানে ডিপ্রাইভড হচ্ছে, তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? টিকিটিং ইস্যুটা কি আরো মসৃণ করা যেত কিনা, আরো স্মুথলি হ্যান্ডেল করা যেত কিনা? আপনি এমিলি ভাই এই বিষয়টাকে কিভাবে দেখছেন, টিকিটিং ইস্যুটা? ইভেন শুরুতে আরেকটা জিনিস জড়িত, যে নওশের ভাই সিঙ্গাপুরের বিপক্ষে গোল করেছেন, তিনি আক্ষেপ করেছেন যে তিনি একটা টিকিট পাননি। মানে এই যে সিনিয়রদের একটা রেসপেক্ট করা, মানে সব মিলাই আপনি কি বলবেন? না, শুরুতে বলছি আমি টিকিট পেয়েছি। হ্যাঁ, আমাকে একটা জি, ভিআইপি টিকিট দেওয়া হয়েছে এজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবে, এজ এ সাবেক অধিনায়ক হিসেবে। আমি আজকে জি, গিয়ে টিকিটটা ফুটবল ফেডারেশন থেকে নিয়ে এসেছি। আপনি হুম, যেমন ট্রু যে এবার টিকিট নিয়ে যেটা হয়েছে এটা আসলে আনএক্সপেক্টেবল। এটা আসলে এক্সপেকটেশনের বাইরে ছিল, কারণ যারা আপনি যেটা বলেছেন যে 12 মাস যারা আসলে ফুটবল রিলেটেড থাকে, তনবা একটু আগে বলেছে যে ফুটবল তো আসলে ক্লাব ফুটবল, 8-10 মাস ক্লাব ফুটবল থাকে, ওইখানে যারা আসলে গলা ফাটায় তারাই কিন্তু আলটিমেটলি এই ম্যাচটা দেখার জন্য তাদের কিন্তু প্রাপ্য প্রথমে। এবং সেটা ডিজার্ভ কয়েকটা করে। গ্রুপ আছে মোহামেডান এবং আবাহনী, তো অনেক সমর্থক আছে আপনি জানেন, ঢাকার বাইরে গিয়ে গিয়ে খেলা দেখে। হ্যাঁ, এই যে আমাদের যে ম্যাচগুলি হয়, লাইক কুমিল্লা, ময়মনসিংহ, মুন্সিগঞ্জ, এরা কিন্তু এই খেলাগুলি গিয়ে কিন্তু দেখে। তারা কিন্তু এই 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 যে আপকামিং যে আগামীকালকে যে ম্যাচ, তারা কিন্তু এই ম্যাচের টিকিট মিলন ভাই পায়নি। এবং অনেকে আমাকে ফোন করেছে, এবং আলট্রাসের মতো অন্যান্য গ্রুপগুলো কিন্তু টিকিট পায়নি। আলট্রাস ফুটবল ফেডারেশনের সামনে অনেকদিন ধরে কিন্তু তারা টিকিটের জন্য কিন্তু অনশন করছে। সুতরাং যেটা হয়েছে যে অনলাইনে টিকিটগুলি করতে গিয়ে আসলে আমার কাছে মনে হয়েছে যে ডিজিটাল টিকিটগুলি করতে গিয়ে আমার মনে হয় যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিছুটা হলেও আমার কাছে মনে হয় একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছে, এবং যার কারণে ওখান থেকে কিন্তু অনেকেই টিকিট কিন্তু কাটতে পারেন, এবং আমরা ওখানেও দেখেছি যে ওখানেও চরম ভোগান্তিতে পড়েছে। বাট এইবারের ম্যাচটা নিয়ে আমি যদি বলি যে এইবারের টিকিটগুলি আসলে ব্যাংক এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বুথ দিয়ে যদি এই টিকিটগুলি দিত, সাধারণ মানুষ এক্স্যাক্টলি। কিনতে পারতো, আমার কাছে মনে হয় যে যারা সবসময় ফুটবল খেলা ফলো করে তারা দেখতে পারতো। হয়তো এই ম্যাচটা এলিট শ্রেণীর মানুষ খেলা দেখবে, বাট এরপরে ঘরোয়া ফুটবলের কিন্তু এই এলিট শ্রেণীর মানুষ আর ফলো করবে না। আর বাট আসবে না। ওই যারা ওই যারা ঘরোয়া ফুটবল 8-10 মাস ফলো করে, তারা কিন্তু মনে কষ্ট নিয়ে কিন্তু তারা ঘরোয়া ফুটবলের ম্যাচগুলি দেখবে কিনা পরবর্তী সময় কিন্তু তারা এটা নিয়ে চিন্তা করবে। সুতরাং আমি মনে করি যে এই জিনিসটা একটু আর একটু তাদের প্রতি সিম্পেথি দেখালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, আমার কাছে মনে হয় ভালো হতো, বিকজ তারা কিন্তু আমাদের ফুটবলের প্রাণ, দর্শক ছাড়া কিন্তু ফুটবল হবে না। সুতরাং তাদের কথা বিবেচনা করা উচিত ছিল। অনেক মিলন ধন্যবাদ, ভাই, চমৎকার বিষয়। হ্যাঁ, আমি বলেন। একটু এই বিষয় নিয়ে একটু কথা বলতে পারি মিলন হ্যাঁ, ভাই? বলেন বলেন বলেন, আপনার আরেকবার। অনুমতি? এটা হচ্ছে আমার একটা অবজারভেশন। এটা হচ্ছে গত 5 বছর ধরে ঢাকা জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ হচ্ছে, কিন্তু এই সংস্কার কাজের পর কি হয়? যে কোনো সংস্কার সারা পৃথিবীতে সংস্কারের পর একটা জায়গার পরিধি বাড়ে, মানে স্টেডিয়ামটা বড় হয় বা দর্শকের সুযোগ সুবিধা বাড়ে, ধারণ ক্ষমতা বাড়ে। আমি তো দেখছি এখানে সাধারণ দর্শকের চেয়ে আপনার ওই যে এটা আমি কিছু না একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে ঢাকা স্টেডিয়ামের মাঠে দাঁড়ায় যখন উপরের দিকে তাকাই, এমিলি ভাই একমত হবে না আমার সাথে, এটা মনে হয় একটা ভিআইপি দের সরাইখানা। চারিদিকে রাইট। বক্স, চারিদিকে বক্স। ভিআইপি, চারিদিকে হুম। গ্লাস। হুম। সাধারণ রাইট। মানুষের জায়গা কোথায় ঢাকা ঢাকা জাতীয় স্টেডিয়ামে? এই যে রাইট। এই যে আপনার এই সমস্যার সমাধান যতদিন না হবে, ঢাকা স্টেডিয়াম বা ফুটবলের জন্য যে কোনো স্টেডিয়ামে দর্শকদের জন্য, সাধারণ দর্শকদের কলেবর যতদিন বাড়ানো না হবে, এই টিকিট নিয়ে ঝামেলা এটা আপনি ব্যাংক, অবশ্যই ব্যাংকে দিলে ভালো হতো, বুথে দিলে ভালো হতো, কিন্তু এইসব এই কামড়া কামড়ি ঝামেলা এটা ক্রিকেটেও চলতেছে। আপনি দেখেন ক্রিকেটেও কিন্তু টিকিট পায় না মানুষ, এত বড় স্টেডিয়াম কিন্তু টিকিট নেই। এরা নাই। এই গ্রুপ 5,000 টিকিট আটকায় রাখে, ওই গ্রুপ 10,000 টিকিট আটকায় রাখে। এই যে ফিফা কমপ্লায়েন্স স্টেডিয়াম, আপনি সারা পৃথিবীতে দেখেন যে ফিফা কমপ্লায়েন্স, বিশ্বকাপের কয়টা ভিআইপি দেখেন আপনি? পুরাটাই স্টেডিয়াম, পুরাটাই সাধারণ গ্যালারি। রাইট। এখানে এক একটা ভিউ এর উপর নির্ভর করে টিকিটের দাম।
যতদিন পর্যন্ত আমরা এই ধরনের স্টেডিয়াম তৈরি করতে না পারবো ততদিন পর্যন্ত এই জিনিস চলতেই থাকবে। আর ঢাকা স্টেডিয়াম একটা সুযোগ ছিল এই কলেবর বাড়ানোর, ভিআইপি কমায় কলেবর বাড়ানোর। সংস্কার কাজ তো এগুলাই হয়। তো আমি বুঝি না কি সংস্কার হয়েছে, সৌন্দর্য বর্ধন তো সংস্কার। সংস্কার সংস্কার হচ্ছে 18,000 দর্শকের ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামকে 30,000 বানানো, এটাই সংস্কার। এটা আমার পড়াশোনা, আমার জ্ঞানে মনে হয় যেটা যে ঢাকার জাতীয় স্টেডিয়ামের ক্ষেত্রে এটা হয় না। সেই জন্য এই সংকট। আর খালি উম, বক্স, খালি ভিআইপি, খালি হসপিটালিটি বক্স, অমুক তমুক। আপনি সাধারণ দর্শকের তো গ্যালারি ছোট এখানে, 10,000 রাইট। তো তনয় ভিআইপি বসে বসে খেলা দেবে। হুম, তনয় তনয় চমৎকার বলেছেন। আমাদের আলোচনা একেবারেই শেষ পর্যায়ে। আমরা মাঠের খেলা, মাঠের ট্যাকটিস, কোচের ট্যাকটিস, ফরমেশন, টিকিট, জায়ান্ট স্ক্রিন, আমার মনে হয় আমাদের আলোচনায় সবকিছুই এসেছে। তো একেবারে শেষ প্রশ্ন, এটা সবার জন্য, আপনারা সবাই বাধ্যতামূলকের উত্তর দিতে হবে, এটা আমার চাওয়া আর কি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের স্কোর লাইন নিয়ে কে কি ভাবছেন, প্রেডিকশনটা বলবেন। শুরু করেন আপনি, এমিলি ভাই থেকে শুরু করে সোহেল, মশিউর ভাই, নায়ার ইকবাল, এবং সবশেষে আমিও বলবো। দেখি কার প্রেডিকশন কালকে মেলে। বাংলাদেশ জিতবে 2-1 এ। 2-1। হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। এবার তনয় বলেন স্কোর লাইন। আমিও বাংলাদেশের উইন প্রেডিক্ট করছি এবং এটা 2-1। এমিলি দুই ভাইয়ের এক সঙ্গে আমি মশিউর ভাই। আমার মনে হয় ড্র হবে 1-1। 1-1। আচ্ছা, আর সোহেল? আমি এমিলি ভাই এবং তনয় ভাই আমার সাথে মিলে গেছে। আমিও ভাবতেছি যে 2-1 হবে। বাংলাদেশের মানে যেহেতু ডিফেন্স এবং মিডফিল্ড বেশ শক্তিশালী, আর এখান থেকে বলগুলা বানিয়ে দেওয়ার পরে অন্তত 2টা গোল বাংলাদেশ দিতে পারবে। আর যেহেতু ডিফেন্স শক্তিশালী, হতো তাদের আক্রমণ ঠেকালে একটা হজম করার চান্স আছে, সেক্ষেত্রে বাংলাদেশ 2-1 জিততে পারে। আমি সর্বশেষ প্রেডিকশনটা আমি দিচ্ছি। আমি আসলে 2-1 বা 1-1 দিকে যাচ্ছি না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে বাংলাদেশ এই ম্যাচটা জিতবে এবং 1-0 ম্যাচটা জিততে পারে আর কি। যাই হোক, এরকম একটা কিছু। যাই হোক, আমাদের সবার প্রেডিকশনটা আমার মনে থাকলো। ওই দুই দুই আহ একের মতোই তো, 2-1 আর হ্যাঁ, 1-0 আসলে একই রকম তো। চমৎকার উপভোগ্য একটা ফুটবল আলোচনা। আমরা এর আগে যতগুলো টকশো করেছি, আমার মনে হচ্ছে যে আজকেরটা সবচেয়ে বেশি প্রাণবন্ত, এবং আমরা সৌভাগ্যবান যে জাতীয় দলের এক সময়ের দাপুটে ক্যাপ্টেন এবং স্ট্রাইকার এমিলি ভাইকে আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করতে পেরেছি। ক্রীড়া বিশ্লেষক এবং আমার দীর্ঘদিনের সহকর্মী নায়ার ইকবালকে পেয়েছি, এবং আমাদের স্পোর্টস প্যাশনেট একজন ভাই মশিউর ভাই, যার কারণে আমাদের আজকের এই আলোচনাটা, তাকে এবং সোহেল, সবাইকে ধন্যবাদ। আমরা আশা করব কালকের ম্যাচটা আমরা দেখব এবং উপভোগ করব, এবং বাংলাদেশের জয় নিয়ে যেন বাংলাদেশের দর্শকেরা বাড়ি ফিরতে পারে এবং ইনশাআল্লাহ। এই জয়টা একটা বড় ইম্প্যাক্ট ফেলতে পারে বাংলাদেশের ফুটবলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভকামনা থাকলো। শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। ভালো ধন্যবাদ। ধন্যবাদ। থাকবেন সবাই। Bye.